মলিন মুখে বাসের জানালার পাশের সিটে বসে রয়েছি। জানালায় মাথা ঠেস দিয়ে প্রকৃতির ছুটে চলা দেখছি। আজ চুলগুলো খোপা করে বাঁধা রয়েছে, তাই ছোট ছোট কিছু অগোছালো চুল ছাড়া বাতাসে কিছুই কাউকে বিরক্ত করছে না। আসলে বিরক্ত করার মানুষটা যে আজ নেই। সে চলে গেছে বহু দূরে, আমার সাধ্যের বাহিরে। রেখে গেছে এক বুক বিষণ্ণতা। কাল যখন উনি চলে গেলেন, মনে হচ্ছিল এই পৃথিবীতে উনি ছাড়া আর আপন কেউ নেই। এই পৃথিবীতে উনি ছাড়া আমি নিঃসঙ্গ একা। কিন্তু কিছু দিন আগেই তো উনি কত অচেনা ছিলেন। তার থেকে যাওয়া এসে যাওয়াতে কিছু এসে যায় না। আর আজ মনে হচ্ছে তিনি ছাড়া সব বৃথা। কাল উনি চলে যাওয়ার পর থেকে খুব বিষণ্ণ সময় কাটছিল আমার। মারও খুব মন খারাপ হয়েছিল। মায়ের কষ্ট হবে ভেবে যতই স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিলাম না কেন, কিছুতেই নিজেকে স্বাভাবিক করতে পারছিলাম না। মা বিষয়টা আঁচ করতে পেরে আমাকে রাজশাহী পাঠানোর সিদ্ধান্ত নেয়। মার কথা চিন্তা করে থেকে যেতে চাইলে মা বলেন তিনি নাকি আমাকে রাজশাহী পাঠিয়ে নিজেও মহাদেবপুর চলে যাবেন। কিছুদিনের জন্য মা নানু বাড়িতেই থাকবেন। মায়ের এই কথা শুনে আমি রাজি হয়ে যাই। বিকেলে মা ভাইয়াকে আসতে বলেন আমাকে রাজশাহী নিয়ে যাওয়ার জন্য। ভাইয়া কাল এসেছিলেন। আজ দুই ভাই বোন রওনা হয়েছি রাজশাহীর উদ্দেশ্যে। হঠাৎ বাস ব্রেক করাতে মৃদু ঠেস দিয়ে রাখা মাথাতে জোরে আঘাত পেলাম। শব্দ শুনে ভাইয়া চোখ খুলে তাকিয়ে উত্তেজিত কণ্ঠ বলে উঠলেন, কি হয়েছে নীরু? মাথায় লেগেছে? ভাইয়ার কথায় যেই জায়গায় ব্যথা পেয়েছি সেই জায়গায় হাত দিয়ে মৃদু ঘষে নিলাম। মুস্কি হাসি দিয়ে বললাম, ওই একটু। কথাটা বলে জানালার বাহিরে তাকিয়ে রইলাম। মানুষটা যে নেই তার আর কত প্রমাণ দিবে আমাকে প্রকৃতি? এই আঘাতটা কি তার উপস্থিতিতে কখনো সম্ভব ছিল? কখনোই ছিল না। গাড়ি আবার চলতে লাগলো নিজের গন্তব্যের উদ্দেশ্যে। সা সা করে ছুটে চলছে সব পিছুটান রেখে। আচ্ছা, পৃথিবীতে মানুষকে কেন চলতে হয়? যদি মানুষ না চলে রাস্তা চলত, তবে কি জীবন একটু বেশিই সহজ হতো না? নিজের গন্তব্যে যেতে শুধুমাত্র রাস্তাকেই প্রয়োজন হতো, আর কিছুর প্রয়োজন হতো না। চাইলেই মানুষ যার কাছে খুশি যেতে পারত। কাউকে দেখার তীব্র আক্ষেপ মনে পুষে রাখার প্রয়োজন হতো না। তবে আমার ভাবনা শুধুই ভাবনাই। কথাগুলো ভাবতেই এসে পড়লাম কিছু পিছুটান ফেলে রাখা শহরে। যেদিন উনার সাথে যখন এই পথ দিয়ে গিয়েছিলাম, সেদিন কেন জানি না সব পিছুটান ভুলে শুধু তারই প্রতি মত্ত ছিলাম। 12 বছরের ফেলে রাখা পিছুটান আমাকে সেদিন ছুঁতে পারেনি। তবে আজ একাকিত্ব যেন আমাকে ফের পেয়ে বসেছে। কিছু স্মৃতি আবার দীর্ঘ শ্বাস হয়ে বেরিয়ে এলো। তবে সেই স্মৃতির সাথে আরও কিছু স্মৃতি জড়িত হয়েছে, মানসিকভাবে আমাকে বিধ্বস্ত করার জন্য একদম প্রস্তুত তারা। পৃথিবীতে সময় সবচেয়ে বড় স্বার্থপর। সে আপন মনে চলে যায়, শুধু সময়ের স্মৃতিগুলোকে ফেলে রেখে যায়। উনি চলে গিয়ে প্রায় 8 দিন পেরিয়ে গেছে। যেদিন রাজশাহী এসেছিলাম সেই দিন রাতে উনি ফোন দিয়েছিলেন। ফোন রিসিভ করে উনার রাশভারী গলা শুনে বুকের মধ্যে তীব্র ঝড় শুরু হয়েছিল আমার। নিজেকে স্বাভাবিক করতে ছোট্ট করে উনাকে বলেছিলাম, একটু হোল্ড করে রাখবেন প্লিজ। কথাটা বলে সঙ্গে সঙ্গে ফোনটা বুকে চেপে ধরি। নিজেকে স্বাভাবিক করতে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিই। তারপর মুস্কি হেসে ফোনটা কানে ধরে ছোট করে হ্যালো বলতেই উনি স্বাভাবিক স্বরে বলে ওঠেন, হয়ে গেছে। উনার কথায় আমি অবাক হয়ে ভ্রু কুঁচকে বললাম, কি?
উনি এবার একটা দীর্ঘশ্বাস ফেললেন। কোমল স্বরে বললেন, এই যে নিজেকে স্বাভাবিক করার বৃথা চেষ্টা। উনার কথায় হালকা হেসে দিলাম আমি। উনি ক্লান্ত কণ্ঠে বললেন, সবে এসে পৌঁছালাম, খুবই ক্লান্ত লাগছে, কাল কথা বলি। উনার আকুতি ভরা কথা শুনে দয়া হল। ঝটপট স্বরে জবাব দিলাম, আপনি রেস্ট করেন, কাল কথা হবে। আমার কথায় উনি মুস্কি হেসে বললেন, দাঁড়াও ভিডিও কল দিই, তোমাকে দেখতে ইচ্ছে করছে। একে তো উনি ক্লান্ত, তার উপর এখন ভিডিও কল দিতে চাইছে। উনাকে দেখে আমি যদি কেঁদে দিই, উনি তো আরো কষ্ট পাবেন। বিষয়টা মাথায় আসতেই আমি শাসনের স্বরে বললাম, না এখন কোনো কথা নয়, আপনি রেস্ট করেন, কাল কথা হবে। আমি হারিয়ে যাচ্ছি না কোথাও। কথাগুলো বলে বিদায় জানিয়ে ফোন কেটে দিলাম। চোখ থেকে টপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কেন জানি না উনাকে দেখতে আমারও খুব ইচ্ছে হল। বিয়ে আর এনগেজমেন্ট ব্যতীত আমাদের একসাথে কোনো ছবিই নেই। সেই ছবিগুলোই বের করে হাত বুলিয়ে দেখতে লাগলাম। তারপর থেকে রোজ রাতে কথা হচ্ছে আমাদের। আজ 8 দিন হয়ে গেল। নিজেকে একটু গুছিয়ে নিয়েছি। উনার হুকুম রোজ ভার্সিটি যেতে হবে। একা একা ঘরে বসে বসে ফোন চাপলে আমি নাকি ডিপ্রেশনে চলে যাব। বাইরে বের হতে হবে, বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাতে হবে। তবে আমার যে অত বন্ধু বান্ধব নেই, সেই খবর কি উনার আছে? কথাগুলো মনে মনে ভাবছিলাম আর রেডি হচ্ছিলাম। ভার্সিটি যাব আজ। রাইয়া একটু আগে ফোন দিয়েছিল। কলেজ ক্যাম্পাসে এসে রাইয়ার সাথে দেখা হলো। রাইয়া আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। আমি মুস্কি হেসে ওর মাথার চুলগুলো এলোমেলো করে দিলাম। আমার করা কাজে ও মুখ ফুলিয়ে আমাকে ছেড়ে দিল। রাগী গলায় বলল, হারামি, তোরে এতদিন পর দেইখা আমি জড়াই ধরলাম, আর তুই আমার চুলগুলা এলোমেলো করস? ওর কথায় মুস্কি হেসে আমি স্বাভাবিক স্বরে বললাম, চল ক্যান্টিনে গিয়ে বসি। কথাগুলো বলতে বলতে আমি ওর হাত ধরে হাঁটা ধরলাম। রাইয়া আমার সাথে সাথে আসতে আসতে বললেন, পেতমি, তুই বিয়ে করে ফেলছস, আমারে দাওয়া তো দিলই না। ক্যান্টিনে এসে চেয়ার টেনে বসতে বসতে বললাম, কি থেকে কি যে হচ্ছে আমার সাথে আমি নিজেই বুঝে উঠতে পারিনি। আর দাওয়াত? কথাগুলো বলে রাইয়ার দিয়ে তাকিয়ে বললাম, বল কি খাবি? বিয়েতে যেহেতু দাওয়াত দিতে পারিনি, তাই আজ তুই মা খাবি, বিল আমি দিব। আমার কথায় রাইয়া খুশি হয়ে গেল। আনন্দে জোরে মামাকে চিৎকার দিয়ে বলল, মামা, 2টো বার্গার, 2টো কফি, 2টো আইসক্রিম, 2টো পেপসি, 2 প্লেট ফুচকা, 2। কথাটা শেষ না করতেই আমি ধমক দিয়ে বলে উঠলাম, ওই রাখসনি, থামো। 2 প্লেট কি করবি? কতদিন খাসনি হুমম? আমার কথায় রাইয়া ভ্রু কুচকে তাকালো। মুখ বেঁকিয়ে ভেঞ্চি কেটে বলল, আমি কি শুধু আমার একার জন্য বলছি? তুই খাবি না? রাইয়ার কথায় মাথা না সম্মতিতে নাড়িয়ে স্বাভাবিক স্বরে বললাম, এত কিছু খাবো না, শুধু কফি খাবো। আমার কথা শেষ হতেই ও যেই মুখ খুলবে আবার চিৎকার দিয়ে মামাকে ডাকার। সাথে সাথে ওর মুখ চেপে ধরলাম। রাগী ফেস নিয়ে বললাম, ষাঁড়ের মতো না চেঁচিয়ে উঠে গিয়ে বলে আয়, নয়তো ট্রিট ক্যান্সেল। কথাটা বলে আমি ওর মুখ থেকে হাত সরিয়ে নিলাম। ও হাফ ছেড়ে বাঁচার মতো বললেন, কুত্তা মুখে বললেও তো হতো। কথাটা বলে রাইয়া চলে গেল কি খাবে তা অর্ডার দেওয়ার উদ্দেশ্যে।
আমি কফিকে চুমুক দিচ্ছি আর তাকিয়ে দেখছি আমার হাড়ে খায়লারে চষে, বারে না কপালের দোষে বান্ধবীর খাবার খাওয়া। 1.5 ফুট পিচ্ছি একটা মেয়ে, সে এত কিছু খায় কিভাবে? আমি এত কম খাই, তবুও দিন দিন একটু করে ওজন বেড়েই যাচ্ছে। এইভাবে বাড়তে থাকলে কবে জানি আমি গোল মটর হয়ে যাই। সেই চিন্তায় মূর্ছা যাওয়ার মতো অবস্থা আমার। আর এইদিকে এই 1.5 ব্যাটারি, এত খেয়েও 1.5 ব্যাটারিই রইল। দুষ্টুটা ভাগ্যবান, এত খেয়েও মোটা হওয়ার চিন্তা নেই। কথাগুলো ভাবতে ভাবতে কফিতে আরেক চুমুক দিলাম। আমি খুব শান্ত প্রকৃতির মেয়ে। আমার যে এত চঞ্চল উড়নচণ্ডী একটা বান্ধবী আছে সেটা সত্যিই অবিশ্বাস্য। কথাগুলো ভেবে মুচকি হাসলাম। রাইয়া বার্গারে এক কামড় দিয়ে আমার দিকে তাকালো। বার্গার আমার দিকে এগিয়ে দিয়ে খাবার চিবুতে চিবুতে বললেন, খাবি? আমি না বলে মাথা নাড়ালাম। রাইয়া স্যান্ডউইচে আরেক কামড় বসিয়ে আমার দিকে তাকিয়ে খেতে খেতে বলতে লাগল, শুভ্র কি খবর রে? আমি ওর কথায় বিরক্তি দৃষ্টিতে তাকালাম। কফিতে এক চুমুক দিয়ে স্বাভাবিক স্বরে বললাম, জানি না। আর কেন জানি না, জানতেও ইচ্ছে হয় না। এত বড় বেইমানি আমার সাথে করেছে তাকে মনে রাখার কোনো প্রশ্নই উঠে না। তাই যথাসম্ভব তাকে না মনে করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আরাফ আমার জীবনে আসার পর থেকে আমি এখন অনেকটা ওকে ভুলতে পেরেছি। আর ও আমার আবেগ, তাকে ভুলে যাওয়া আমার জন্য উত্তম। ডাক্তার ও সে কথা আগেই বলেছিলেন। শুধু শুধু আমি আশায় ছিলাম। কথাগুলো বলে আমি দীর্ঘদিন ফেললাম। বিষয়টা এড়িয়ে যেতে চেয়ে বললাম, বাদ দে ওইসব কথা। আমার কথা শুনে রাইয়া পেপসিতে এক চুমুক দিয়ে বললেন, শুভ্র ভাইয়া আমাকে একদিন ফোন দিয়েছিল। তোর নতুন নাম্বারটা চেয়েছিল। রাইয়ার কথায় বিস্ফোরিত চোখে রাইয়ার দিকে তাকালাম, অস্থির স্বরে বললাম, নাম্বার দিয়ে দিয়েছিস নাকি? রাইয়া চোখ বড় বড় আমার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে না বলল। আমি হাঁপ ছাড়তেই ও মিনমিনে গলায় অপরাধীর ন্যায় বলে উঠল, তবে তোর ফেসবুক আইডির লিংক দিয়ে দিছি। কথাগুলো বলে রাইয়া ভয়ে ভয়ে চোখে আমার দিকে তাকালো। লিংক যখন দিয়েই দিয়েছে, কি আর বলবো। তবুও একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্বরে বললাম, আমাকে একবার জানাতেও পারতিস। আমার কথায় রাইয়া অসহায় চোখে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, তোকে ফোন দিয়েছিলাম, তোর ফোন বন্ধ দেখাচ্ছিল তখন। কথাটা শুনে চুপচাপ উঠে দাঁড়ালাম। রাইয়াকে খেতে বলে কাঁধে ব্যাগ নিয়ে বাড়ি উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। পিছনে তাকিয়ে একবার দেখলাম ও না রাইয়া কি করছে। হঠাৎ কেন জানি মনটা খারাপ হয়ে গেল। বিষণ্ণ মনে হেঁটে যাচ্ছি রিকশার উদ্দেশ্যে। অতীত থেকে সবে নিজেকে গুটিয়ে নিয়েছি। আবার সেই অতীত আমার জীবনে চাই না। আমার জীবন আমি সঁপে দিয়েছি আমার অর্ধাঙ্গের হাতে। তাকে ছাড়া দ্বিতীয় কিছু ভাবতেও চাই না। তাকে ছেড়ে ভাবাও আমার জন্যে পাপ। সেই পাপ থেকে আমাকে রক্ষা করো খোদা। মিথ্যে মায়া, মিথ্যে কিছু পিছুটান থেকে আমার রক্ষা করো। আমার ভাবনাতে শুধু আপনাকেই চাই। আরাফ, কোথায় আপনি? আপনি ছাড়া আবার আমি অসহায় হয়ে যাচ্ছি। আপনার বুকে মাথা রাখাটা খুব প্রয়োজন ছিল আজ। আপনি আমার মানসিক শান্তি প্রিয়। সেই মানসিক শান্তি আমি ফিরে পেতে চাই, খুব শীঘ্রই। কফিতে চুমুক দিচ্ছি আর আকাশের পানে চেয়ে আছি। বিকেল গড়িয়ে সন্ধ্যের আগমনের আয়োজনে মেতে উঠেছে প্রকৃতি। পশ্চিম আকাশে সূর্য রক্তিম আভা ফেলে অস্ত যায় যায় অবস্থা। দূর আকাশে কিছু পাখি উড়তে দেখা যাচ্ছে। হয়তো নিজের নীড়ে পৌঁছানোর তোড়জোড় চলছে। কারো সঙ্গী, কারো ছানারা হয়তো পথ চেয়ে বসে আছে তাদের অপেক্ষায়। দুপুরে ভার্সিটি থেকে ফিরে এসে
একদম গোসল দিয়ে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলে আম্মুর ডাকে ঘুম থেকে উঠেছিলাম। ফ্রেশ হয়ে ভাত খেয়ে ছাদে এসেছি। ফুল গাছগুলোর যে ঠিকমতো যত্ন করছি না, তার প্রভাব গাছগুলোর উপর খুব পড়েছে। কোমরে ওড়না বেঁধে আগাছাগুলো পরিষ্কার করে, গাছের গোড়ার মাটি একটু আলগা করে দিলাম। আগাছা ডালগুলো ছেটে পানি দিলাম সব গাছগুলোতে। কাজগুলো সব শেষ করে নিচে গিয়ে ফ্রেশ হয়ে 1 কাপ কফি হাতে উপরে উঠে এসেছি। এখন দেখছি সন্ধে হয়ে এসেছে। দূরের কোনো জানি মসজিদ থেকে আজানের ধ্বনি কানে ভেসে আসছে। কিছুক্ষণ পর কাছে পিঠে সব মসজিদে আজান দিতে লাগল। চুপচাপ কফি হাতে নিচে নেমে এলাম। উদ্দেশ্য রবের নিকট আত্মসমর্পণ করতে হবে। তিনি ডাকছেন তার বান্দাদের নামাজের জন্য, ইবাদতের জন্য। রাত 10টা বাজে, আজ উনি এখনো ফোন দিলেন না। বিষয়টা ভেবে দাঁত দিয়ে নখ কাটছি। প্রচণ্ড অস্বস্তি এবং টেনশন হচ্ছে আমার। উনি অনলাইনে অ্যাক্টিভ আছেন, কিন্তু না কোনো ফোন করছেন, না কোনো টেক্সট করছেন। বিষয়টা ভেবে কেঁদে দেওয়ার মতো অবস্থা আমার। আজ সারাদিন উনার সাথে কথা হয়নি আমার। সারাদিনে ফোন না দিলেও রোজ রাতে ফোন দেন উনি। নিয়ম করে কথা বলি আমরা। তবে আজ কেন ফোন দিচ্ছে না ভাবতেই টপ করে 1 ফোঁটা পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। আমি উনাকে ফোন দেয় না কখনো, কারণ উনি ব্যস্ত থাকেন কিনা, আবার হয়তো অফিসে থাকেন, এই ভেবেই ফোন দেয় না। কিন্তু আজ আর সহ্য হচ্ছে না। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা অনুভব হচ্ছে। ছটফট করছে মন। আর সহ্য করা সম্ভব নয় ভেবে উনাকে একটা ছোট্ট টেক্সট করলাম। শুনছেন? টেক্সট করে আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। তবে উনি সিনও করলেন না, রিপ্লেও দিলেন না। এবার আমার বুক ফেটে কান্না আসার উপক্রম। আমি এই সব ব্যাপারে অনেক অধৈর্য, তাই অধৈর্য হয়ে ফোন দিলাম। ফোন বেজে বেজে কেটে গেল। উনি রিসিভ করল না। এবার আমি আর সহ্য করতে পারলাম না। ফুপিয়ে কেঁদে উঠলাম। মনে মনে বলতে থাকলাম, কোথায় আপনি? ফোন রিসিভ করছেন না কেন? আমার যে খুব কষ্ট হচ্ছে, আমার যে দম বন্ধ লাগছে। আপনি কি অনুভব করতে পারছেন না? আপনি তো আমাকে খুব অবজার্ভ করতে পারেন। তাহলে প্লিজ ফোন করুন। আমি যে আর অপেক্ষা করতে পারছি না। অপেক্ষার পালা অনেক কঠিন। কথাগুলো ভাবতেই ফোনে টুং করে নোটিফিকেশন এলো। উনি টেক্সটের রিপ্লে করেছে ভেবে ঝটপট ফোন হাতে নিলাম। নোটিফিকেশন চেক করে বিস্মিত হলাম আমি। উনি কোনো রিপ্লে করেননি। ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে একটা আইডি থেকে। আইডির নাম শিহাব শুভ্র। আইডির প্রোফাইল ফটো দেখে চোখ আটকে গেল আমার। বিস্মিত চাহনিতে চেয়ে দেখতে লাগলাম ফটোটা। মুখ থেকে অস্ফুট স্বরে বের হলো একটা নাম, শুভ্র। আজ ঠিক 12 বছর পর শুভ্রকে দেখছি। যখন ও ক্লাস 6-এ পড়ত তখন শেষ দেখেছিলাম ওকে। 12 বছরে ছোট কিশোর আজ এক সুদর্শন যুবক। আগের সাথে ওর শারীরিক গঠনের কোনো মিল না থাকলেও ওর হাসি, থুতনির নিচের ডিম্পল দেখে বোঝা যাচ্ছে নিঃসন্দেহে এইটাই শুভ্র। জোরে একটা দীর্ঘশ্বাস ফেললাম। শুভ্র ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট না করেই ফেসবুক থেকে বের হয়ে আসলাম। কেন জানি না খুব কষ্ট হচ্ছে। জীবনে কিছু গুছিয়ে রাখা ইচ্ছে যদি ভাগ্যের নির্মম পরিহাসে প্রকৃতির নিয়মে চোখের সামনে ভেসে ওঠে, তখন কিছু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আমাদের আর কোনো কিছু করার থাকে না। সেই অনুভূতিই হচ্ছে আমার। কত পরিকল্পনা, কত শত ভাবনা ভেবেছিলাম শুভ্রকে দেখার।
তবে আমার ভাবনা শুধু ভাবনাতেই থেকে গেল। কারণ সৃষ্টিকর্তা যা চান ঠিক সেটাই আমাদের জীবনে ঘটে। কত কিছুই না আমরা ঠিক করে রাখি, তবে কতজনই তাতে সফল হই। কিন্তু উপরওয়ালা যেইটা ঠিক করে রাখেন, দিন শেষে সেটাই হয়, কারণ তিনি উত্তম পরিকল্পনাকারী। কথাগুলো ভাবতে ভাবতে উনাকে আরাফকে আবার ফোন দিলাম। চোখ থেকে নোনা পানি ঝরে পড়ছে। এবার উনি রিসিভ করলেন না। বিষণ্ণ মনে ফোনটা বিছানায় ছুঁড়ে মারলাম। হাঁটু ভাঁজ করে বসে হাঁটুর মাঝে মাথা দিয়ে ডুকরে কেঁদে উঠলাম। বিড়বিড় করে কান্না ভেজা স্বরে আওড়াতে লাগলাম, কোথায় আপনি? আপনাকে খুব প্রয়োজন আমার। আপনার নিরুপমা আপনাকে ছাড়া ভালো নেই, একদম ভালো নেই। টুং করে আবার ফোনে নোটিফিকেশন আসলো। এইবার কোনো উত্তেজনা কাজ করল না আমার। শান্ত হয়ে হাত দিয়ে চোখ মুছে সোজা হয়ে বসলাম। ফোনটা হাতে নিয়ে চেক করলাম। চোখ বেয়ে নোনা পানি যেন বাঁধ ভেঙে ঝরতে লাগল। তবুও বুক জুড়ে একটু প্রশান্তি বয়ে চলল। উনার ছোট্ট রিপ্লে এসেছে ফোনে, খুব ব্যস্ত নিরুপমা, অফিসে ভীষণ চাপ, রাতে আজ বাড়ি ফিরতেও পারবো না বুঝি, তোমাকে বুঝি কলও দিতে পারবো না। বিষয়টা ভেবে খুবই কষ্ট হচ্ছে। আমার উপর করা অভিমান তুমি সযত্নে তুলে রাখো প্রিয়। একটু সময় দিও আমায়, তোমার অভিমানগুলো এক নিমিষে শুষে নিব। ভালোবাসি ভালোবাসি, সীমাহীন ভালোবাসি। উনার টেক্সটটা পড়ে ডুকরে কেঁদে উঠে মোবাইলটা বুকে চেপে ধরলাম। মানুষটার প্রতিটি কথার মাঝে কি যে মাদকতা আছে। আমি পাগল হয়ে যাই উনার কথায়। উনার সবটা জুড়ে যে শুধু আমার বিচরণ। খুব বুঝতে পারি আমি এই বিষয়টা। এত এত ভালোবাসার মর্যাদা রাখার তৌফিক আল্লাহ আমাকে দিক। বিষয়টা ভেবে ধীর কণ্ঠে আমিন পড়লাম। খুশি মনে বিছানা ঠিক করে লাইট অফ করে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছি। ফেসবুকে আমার কোনো ছবি আপলোড করা নেই। রিলেশনশিপ সিঙ্গেল দেওয়া আছে। ঠিক করলাম রিলেশনশিপ সিঙ্গেল চেঞ্জ করব এবং ম্যারিড দিব। যেই ভাবনা সেই কাজ। গট ম্যারিড অল আরাফ ওয়াহেদ। লেখাটাতে হাত বুলিয়ে দিলাম। ঠিক করলাম বিয়ের পর উনার সাথে আমার একটা ছবি আছে। আমি মাথা নিচু করে আছি আর উনি মোহময় চোখে আমার দিকে তাকিয়ে আছেন। ছবিটা আমার সবচেয়ে পছন্দের, তাই ঠিক করলাম ছবিটা প্রোফাইল পিকচার করব। তাই জীবনের প্রথম নিজের কোনো ছবি ফেসবুকে আপলোড করলাম। মুহূর্তেই নোটিফিকেশনে ভরে গেল। সবাই শুভেচ্ছা জানাচ্ছে। অনেকে অবাক হয়ে জানতে চাইছে আমি বিয়ে করলাম কবে। এত কিছুর মাঝে আমার মনের বিষণ্ণতা পুরোপুরি কেটে গেল। খুশি হয়ে সবাইকে ধন্যবাদ জানাতে লাগলাম। হঠাৎ টুং করে একটা মেসেজ আসলো। একজন মেসেজ রিকোয়েস্ট করেছে। মেসেজটা ওপেন করে দেখে মলিন হয়ে গেল আমার মুখটা। শুভর মেসেজ। গোটা গোটা হাতে লেখা রয়েছে বাংলাতে কিছু কথা। নিরু, এইটা কি তুমি? পাশের ছেলেটা কে? প্লিজ ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট কর প্লিজ। কথা আছে আমার তোমার সাথে, অনেক কথা। শুভ্র মেসেজ পড়ে আমি চুপচাপ অনলাইন থেকে বেরিয়ে আসলাম। কোনো কথা বলার ইচ্ছে নেই আমার। শুভ্র দেওয়া আঘাত আমার জীবনে অপ্রত্যাশিত শ্রেষ্ঠ আঘাত। এত তাড়াতাড়ি তা ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া আমি বিবাহিত। কারো সাথে কথা বলার জন্য অবশ্যই উনাকে আমার বলতে হবে, অনুমতি নিতে হবে, তবেই আমি কথা বলতে পারব।
তবে শুভ্র কথা আদৌ উনাকে বলতে পারবো কিনা আমার সন্দেহ আছে, কারণ উনি আমার আর শুভ্র ব্যাপারে কি ধারণা রাখেন তা সম্পর্কে অজ্ঞাত আমি, আর আমার সাহসে কুলোয়নি কখনো উনাকে জিজ্ঞেস করার। কথাগুলো ভেবে কম্বল টেনে গায়ে জড়িয়ে চোখ বুজে শুয়ে পড়লাম। মাথা ব্যথা হচ্ছে প্রচুর, ঘুমানো দরকার আমার। ঘুমানোর চেষ্টা করতে করতে বিড়বিড় করে বললাম, কিছু শুনতেও চাই না আমি, আর কিছু বলতেও চাই না আমি। আজ সকালে আমার শাশুড়ি মা এসেছেন। একা একা নাকি ভালো লাগছে না মার, তাই আমাকে দেখতে এসেছেন। ঘুম থেকে আজ আমি একটু দেরি করে উঠেছিলাম। ঘড়িতে তাকিয়ে দেখি 11টা বেজে গেছে। বহুদিন পর এত বেলা করে ঘুমানোর জন্য মাথাটা কেমন ভারী ভারী করছিল। ঘুম থেকে উঠে চোখ মুখ কুঁচকে ডাইনিং রুমে এসে বেসিনের সামনে দাঁড়িয়ে চোখ মুখে ঝটঝট করে পানি দিলাম। হাত দিয়ে মুখ মুছে পাশে রাখা তোয়ালেতে সবে মুখ মুছতে যাব, ঠিক তখনই শুনতে পেলাম, হলো আমার আম্মুর ঘুম। কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য। গলার আওয়াজ শুনে ভ্রু কুঁচকে পিছনে তাকাতেই আমি চমকে গেলাম। মাকে দেখে আমি থতমত খেয়ে আটকা আটকা গলায় সালাম দিলাম। মা সালামের উত্তর দিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন। আমার মুখের উপর বিন্দু বিন্দু জমে থাকা পানিগুলো ওড়না দিয়ে মুছে দিতে দিতে বললেন, ভালো আছিস মা? মায়ের কথায় আমি নরম স্বরে বললাম, আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। আপনি কখন এলেন? আমাকে ডাক দেননি কেন? আমাদের কথার মাঝে আম্মু আসলেন। আম্মুর হাতে একটা বাটি দেখতে পেলাম। বাটিটা আম্মু ডাইনিং টেবিলের উপর রাখতে রাখতে বললেন, আমি আপাকে কত করে বললাম, আপা নিরুকে ডাক দেই। তোর মা শুনলে হয়। কথার মাঝে আমি আর মা সোফার উপর বসলাম। আম্মু ফ্রিজ থেকে কি যেন বের করতে করতে আমাকে উদ্দেশ্য করে বললেন, ক্ষুধা পেয়েছে তোর? খেতে দেব? আম্মুর কথায় হ্যাঁ সম্মতিতে মাথা নাড়ালাম। আম্মু চলে যেতেই আমি মায়ের সাথে কথা বলতে লাগলাম। আজ সারাদিন বাড়িতেই ছিলাম আমি। মা আমাকে আজ ভার্সিটিতে যেতে দেয়নি। আমিও আর জোর করিনি। এখন পর্যন্ত মানুষটার সাথে আমার কথা হয়নি। কাল রাতে শুধু একটা মেসেজ করেছিল, ওই শেষ। এখন পর্যন্ত কোনো খবর নেই উনার। বিষয়টা ভাবতেই বুকে চিন চিন ব্যথা অনুভব হচ্ছে। এতক্ষণ সবার সাথে ছিলাম বলে বিষয়টা এতটাও যন্ত্রণা না দিলও এখন খুব টের পাচ্ছি বিষয়টা। রাত কয়টা বাজে জানা নেই। সবাই মিলে এতক্ষণ ডাইনিং রুমে বসে গল্প করছিলাম। এখন যে যার মতো ঘুমানোর উদ্দেশ্যে রুমে চলে গেলেন। মাকে আমি আমার সাথে থাকতে বলেছিলাম, তবে আম্মুর করা হুকুম, আপা যতদিন আছে আপা আর আমি একসাথে থাকব। তোর বাবা ততদিন নীরবের সাথে থাকুক। মা কথাটা বলতেই ভাইয়া বিষম খেল। আমি মুখে হাত দিয়ে মুচকি হাসলাম। ভাইয়ার হঠাৎ বিষম খাওয়ার কথা কেউ না জানলেও আমি জানি। ভাইয়া রোজ রাতে যে ফুসুর ফাসুর করে ফোনে, তা কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেল। তাই ভাইয়ার এই অবস্থা। বিষয়টা ভেবে আফসোসের ভঙ্গিতে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে মলিন মুখে রুমে চলে গেলেন। আমিও আমার রুমে এসে ধপ করে শুয়ে পড়লাম। অনলাইনে আসতেই দেখলাম নোটিফিকেশনে ভরে গেছে। টুং টুং করে 2টা মেসেজ আসলো। উনি মেসেজ করেছে দেখে আনন্দে মনটা ভরে গেল আমার। দ্রুত মেসেজটা পড়তে লাগলাম। আমার অভিমানী অর্ধাঙ্গিনী কি আমার উপর একটু বেশিই অভিমান করেছে? আর একটু, জাস্ট আধা ঘন্টা কি আমার জন্য অপেক্ষা করা যায় না?
আমি যে তার সাথে কথা বলার জন্য অস্থির বোধ করছি, কিন্তু নিয়তি আমার সাথে বিরোধিতা করছে। একটু অপেক্ষা কি করা যায় প্রিয়? উনার মেসেজটা দেখে মৃদু হাসি ফুটে উঠল মুখে। আমি তো মোটেও উনার উপর অভিমান করিনি। উনি অযথায় অস্থির হচ্ছেন। এই জীবনে ব্যস্ততার মতো কঠিন কি কিছু আছে? সেই ব্যস্ততা বোঝার মতো মানসিকতা ইনশাআল্লাহ আমার আছে। কথাগুলো ভাবতে ভাবতে উনাকে ছোট্ট রিপ্লে করলাম। একটু কেন? এক আকাশ সমপরিমাণ অপেক্ষা। আমি আপনার জন্য করতে রাজি আছি। আপনি অস্থির হবেন না প্লিজ। রিপ্লেটা করেই আমি দেখতে পেলাম শুভ্র নাম্বার থেকে মেসেজ রিকোয়েস্ট এসেছে। মেসেজ সিন করে দেখলাম প্রায় অনেকগুলো মেসেজ করেছে শুভ্র। নীরু, কিছু বলো প্লিজ, কথা বলো আমার সাথে। তোমার কি কিছুই বলার নেই আমাকে? কোনো অভিযোগ থাকলেও বলো। আমি যা করেছি সব তোমার ভালোর জন্যই করেছি। প্লিজ কথা বল, প্লিজ। শুভ্র এত মেসেজ দেখে আমার খুব মন খারাপ লাগল। শুভ্র প্রতি আমার কিছু সুপ্ত অনুভূতি আছে। সেই অনুভূতিগুলো হঠাৎই দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে এলো বুক চিরে। এই সেই মানুষ যাকে 12 বছর ধরে খুঁজে মরেছি, যার একটা খবর পাওয়ার জন্য মানসিকভাবে বিধ্বস্ত হয়েছি রাতের পর রাত। সেই মানুষটা আজ আমার সাথে কথা বলতে চাইছে। বিপরীতে আমি নিশ্চুপ হয়ে আছি। বিষয়টা বড়ই অদ্ভুত নয় কি? না, বিষয়টা মোটেও অদ্ভুত নয়। এই সমাজে কেউ থাকতে তার কদর কেউ বোঝে না। হারিয়ে গেলে ঠিকই খোঁজে। আমি নিঃস্বার্থভাবে তাকে খুঁজেছিলাম এবং খুঁজেও পেয়েছিলাম। কিন্তু সে আমার বন্ধুত্বের মর্যাদা, অনুভূতির মর্যাদা খুব হেলাফেলা ভাবে দিয়েছিল। আমার অনুভূতিগুলোকে আমার দুর্বলতা বলেছিল। তাহলে কি করে তার সাথে আমি কথা বলি? আমার তো একটা আত্মসম্মান আছে। আমার অনুভূতিগুলো যার কাছে এত ঠুনকো তার কাছে আমার বলার কিছু নেই। তবুও মন কেন জানি না একটা প্রশ্ন বারবার করে যাচ্ছে। কি বলতে চাই শুভ্র? কেন করেছিল এমন শুভ্র? সত্যিই কি আমার ভালোর জন্য করেছিল এসব? কথাগুলো মনে মনে আওড়াতেই ফোনটা বেজে উঠল। আনমনা হয়ে থাকাতে ফোনের শব্দে চমকে উঠলাম আমি। বালিশের পাশে থেকে ফোন হাতে নিলাম। চোখ চকচক করে উঠল ক্রমশ। আমার ভালো থাকার কারণ ফোন দিয়েছে। বিলম্ব না করে জলদি ফোনটা রিসিভ করলাম। কানে নিয়ে ছোট্ট করে নরম স্বরে উনাকে সালাম দিলাম। উনি সালামের উত্তর দিলেন। মোহময় গলায় বললেন, বিয়ের পর এই প্রথম এতক্ষণ পর তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম। বিশ্বাস কর, শুধু মনে হচ্ছিল কখন ফোন দিব আর কখন তোমার সাথে কথা হবে। উনার কথা শুনে আমি চুপ করে রইলাম। অনুভব করলাম মানুষটার কথা শুনতে বড্ড ভালো লাগে। বুকের ভেতর শান্তি অনুভব হয়। শুধু মন চায় মানুষটার মোহময় কথা শুনতে। আমার ভাবনার মাঝে উনি আবার বললেন, তুমি তো বড্ড নিষ্ঠুর নিরুপমা। উনার কথায় আমি বিস্মিত হলাম। মুখটা সহসা মলিন হয়ে গেল। নরম কণ্ঠে নিচু স্বরে বললাম, আমি কি কিছু ভুল করেছি? আমার কথায় উনি মৃদু হাসলেন। হালকা হেসে বললেন, তুমি ভুল করনি। তুমি নিষ্ঠুরতা করেছ। আমি যে তোমার কণ্ঠস্বর শোনার জন্য অস্থির হয়ে আছি। ততপরও তুমি কত নিষ্ঠুরভাবে চুপ করে আছো। উনার কথা শুনে একটু শান্তি পেলাম। যাক, ভুল কিছু করিনি। ফোন ডান কান থেকে বাম কানে নিয়ে কাত হয়ে শুয়ে ধীর কণ্ঠে বললাম, কিছু কি খেয়েছেন? এখন কি করছেন আপনি?
কোথায় আছেন আপনি? কেমন আছেন? কথাগুলো শেষ করতেই উনি অট্ট হাসিতে ফেটে পড়লেন। উনার হাসিটা খুব সুন্দর। যতবার উনি হেসেছেন আমি মুগ্ধ হয়ে তাকিয়ে দেখেছি। আজ কেন জানি না আফসোস হল। এই হাসিটা দেখার তীব্র লোভ হল আমার। উনি হাসতে হাসতে আমার প্রশ্নের উত্তর দিলেন। মম, আমি খেয়েছি। এখন আমি বাসায়, আমার রুমে, বিছানায় শুয়ে শুয়ে তোমার সাথে কথা বলছি। আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে তোমার অপূর্ণতা আমাকে খুব পোড়াচ্ছে। শেষের কথাগুলো খুব মোহময় শোনাল। আমি চুপচাপ উনার কথা শুনছিলাম। উনি এবার স্বাভাবিক স্বরে বললেন, নিরুপমা। উনি যখনই আমাকে নাম ধরে ডাকে, আমার ভিতরে অদ্ভুত শিহরণ বয়ে যায়। উনার ডাকে মাদকতা আছে মনে হয়। কেমন নেশা নেশা লাগে শুনতে। আমি ও মোহময় স্বরে ছোট্ট করে বললাম, মম। উনি এবার একটা বড় দীর্ঘশ্বাস ফেললেন। নরম স্বরে বললেন, কিছু বল প্লিজ। এভাবে চুপ করে থেকো না। কাছাকাছি থাকলে তুমি চুপ করে থাকলেও তোমার মুখটা দেখে, চোখের দিকে তাকিয়ে আমি শান্তি খুঁজে পাই। কিন্তু এখন তো তোমাকে দেখতে পাচ্ছি না। তোমার চুপ করে থাকা আমাকে ক্ষত বিক্ষত করছে প্রিয়। উনার কথা শুনে মনটা বিষণ্ণ হয়ে গেল। কেন যেন মনে হলো মানুষটা ভালো নেই। কিন্তু আমি কি বলবো খুঁজে পাচ্ছি না। তাই মিন মিন করে বললাম, কি বলবো? আমার কথায় উনি মুচকি হাসলেন, ছোট্ট করে বললেন, শিখিয়ে দেব। আমি ওই কথার উত্তরে ছোট্ট করে বললাম, মম। উনি এবার মনে হয় শোয়া থেকে উঠে বসলেন। খাটে আধশোয়া হয়ে বসে মোহময় স্বরে বললেন, ভালোবাসি বলে দাও আমায়। বলে দাও হ্যাঁ সব কবুল। তুমি শুধু আমারই হবে। যদি করো মিষ্টি এই ভুল। হাতে হাত রাখতে পারো, সন্ধি আঙুলে আঙুল। ভালোবাসা বাড়াতে আরো, হৃদয় ভীষণ ব্যাকুল। এই প্রথম উনি আমার জন্য গাইলেন। উনার মুখে গান শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি কল্পনাও করিনি উনি এত সুন্দর গান গাইতে পারে। আমি টুকটাক গান পারি। ছোটবেলায় গান শিখেছিলাম। স্কুলেও অনেক গান গেয়েছি। তবে উনি বুঝি আমার চেয়েও গাইতে ভালো পারে। আমি মুগ্ধ হয়ে গেলাম উনার গান শুনে। আমার মুগ্ধতা কাটল উনার ডাকে উনি মিষ্টি গলায় বললেন, কি হলো বল। উনার কথা কানে আসতেই ধীর গলায় গেয়ে উঠলাম। রাত 12টা পেরিয়ে গেছে কথা বলতে বলতে। কথা শেষ করে ওয়াশরুম থেকে এসে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ ফোনে মেসেজ টোন বেজে উঠল। আমি মেসেজ চেক করে দেখলাম শুভ্র মেসেজ। নিরু প্লিজ আমার সাথে কথা বলো। একটা সুযোগ তো দাও। তোমার কাছে ক্ষমা চাওয়ার একটা সুযোগ দাও। আমার বন্ধু কি আমাকে একটা সুযোগ দিবে না? আমার নিরু তো এমন নিষ্ঠুর কখনোই ছিল না। আমার বন্ধুত্বের দোহাই একটু কথা বল আমার সাথে প্লিজ। শুভ্র মেসেজটা আমার মনে ভীষণভাবে আঁচড় কাটল। কিছুক্ষণ আগে এত ভালো মনে শুতে এসেছিলাম। মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল। সত্যিই এতটা নিষ্ঠুরতা আমি কারো সাথেই করিনি। ভীষণ নরম মনের মানুষ আমি। আমি রাগ করে কখনোই মানুষের সাথে থাকতে পারি না। শুভ্র মেসেজের রিপ্লে না করলেও আমি একটা কাজ করে ফেললাম। শুভ্র ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করে ফেললাম। জানি না কাজটা সঠিক হলো না ভুল। তবে মন বলছিল তাই করে ফেললাম। দেখি সামনে নিয়তি আমার জন্য ঠিক কি বরাদ্দ করে রেখেছে।
ক্যাপাসের সবুজ মাঠের উপর বসে আছি আমি আর রাইয়া। সামনে পহেলা বৈশাখ, তার জন্য ভার্সিটিকে নতুন রূপে সাজাতে হবে। এছাড়াও মঙ্গলসূপ যাত্রার জন্য বিভিন্ন ধরনের ভাস্কর্য তৈরি করতে হবে। আর আমরা যেহেতু চারুকলা বিভাগের ছাত্রী, তাই এইসবের দায়িত্ব আমাদের উপর বেশি। সকালে আলোচনা সাপেক্ষে ঠিক হয়েছে, পহেলা বৈশাখের আর মাত্র 8 দিন যেহেতু রয়েছে, তাই রোজ ভার্সিটি এসে সর্বনিম্ন 2 ঘন্টা সময় দিতে হবে আমাদের। আমি আর রাইয়া তাই নিয়ে আলোচনা করছিলাম। হঠাৎ রাইয়া নিচু স্বরে আমাকে বলল, যদি রাগ না করিস একটা কথা বলবো। রাইয়ার কথায় ভ্রু কুঁচকে তাকালাম। জীবনের প্রথম ও কিছু বলার জন্য ও অনুমতি চাইছে। বিষয়টা কেমন অদ্ভুত ঠেকল আমার কাছে। আমি ভ্রু কুঁচকে বললাম, আমার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন আবার কবে থেকে হলো তোর? যা বলবি বলে ফেল। আমার কথা শুনে ও কাচুমাচু হয়ে বলল, শুভ্র ভাইয়া রোজ আমাকে ফোন করছে, কথা বলতে চায় ও তোর সাথে। বলি কি নীরু, একবার কথা বল। কি বলতে চাইছে শোন ওর থেকে। রাইয়ার কথায় স্বভাবসুলভ চুপ করে রইলাম আমি। কিছুক্ষণ চুপ থেকে ফোন বের করে অনলাইনে ঢুকলাম। সাথে সাথে টুং টুং করে মেসেজ আসলো। খুব একটা অবাক হলাম না যখন দেখলাম শুভ্র মেসেজ করেছে। মেসেজগুলো সিন করে দেখলাম, নীরু তোমার বিয়ে হয়ে গেছে? মাশাআল্লাহ, হাজবেন্ড অনেক সুন্দর। সরি নীরু, তোমাকে বুঝি বেশি আঘাত করে ফেলেছি। ঠিক কি করলে আমাকে ক্ষমা করা যায়? আমরা কি আবার ছোটবেলার মতো বন্ধু হয়ে থাকতে পারি না? শুভ্র মেসেজগুলো দেখে দীর্ঘশ্বাস ফেললাম। ঠিক করলাম, কথা বলতে হবে শুভ্রর সাথে আমার। কিছু বোঝাপড়া করতে হবে আমাদের। কথাটা ভেবেই মেসেঞ্জারে ফোন দিলাম শুভ্রকে। রাইয়া ড্যাব ড্যাব করে চেয়ে আছে আমার দিকে। কিছু যে বুঝে উঠতে পারছে না ও, সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। হঠাৎ ফোন রিসিভ হলো, ওই পাশ থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো। হ্যালো। আমি শুভ্রকে সালাম দিলাম এবং জীবনের প্রথম তাকে আপনি বলে সম্বোধন করলাম। এতে তার কি প্রতিক্রিয়া হলো তা আমি জানি না। আমি স্বাভাবিক স্বরে বললাম, বলুন কি বলতে চান? কি কথা আছে আমার সাথে? আমার মুখে এমন কথা শুনে শুভ্র চুপ করে রইল কিছুক্ষণ। তারপর নরম কণ্ঠে বলল, খুব রাগ হয়েছ আমার উপর, তাই না? তোমার রাগ করাটা স্বাভাবিক। উনার সাথে কথা বলতে কেন জানি না খুব অস্বস্তি এবং কষ্ট হচ্ছিল আমার। তবুও নিজেকে স্বাভাবিক করে কাট কাট গলায় বললাম, রাগ হওয়াটা কি স্বাভাবিক নয়? কেন করেছিলেন আপনি আমার সাথে এমনটা? কি এমন করেছিলাম আমি? যদি বিরক্ত করতাম বলে দিতেন। নীরু, বিরক্ত করা বন্ধ করে দাও। ফোন করা বন্ধ করে দাও। করতাম না বিরক্ত, দিতাম না ফোন। কথাগুলো বলতেই গলা কেঁপে উঠল আমার। বুঝতে পারছি কান্না আমার গলায় এসে আটকে আছে। অনুভব হচ্ছে চোখ গলে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ঢোক গিলে নিজেকে সংযত করলাম। তারপর আবার বলতে লাগলাম, আপনি বলেছিলেন আমি নাকি ফুটবল হয়ে যাচ্ছি আপনার প্রতি। আচ্ছা, আমার দুর্বলতা আমি ঠিক কিভাবে আপনাকে প্রকাশ করেছি একটু বলবেন প্লিজ? কই একবার কি বলেছি ভালো লাগে আপনাকে, ভালোবাসি আপনাকে, বা কোনো দিক দিয়ে কি ইঙ্গিত দিয়েছিলাম আমি আপনার প্রতি দুর্বল? হ্যাঁ, আমার ভুল হয়েছে। আমার ভুল হয়েছে, ছোটবেলার খেলার সাথীকে মনে রেখেছি। এই 12 বছরেও তার জায়গা কাউকে দেয়নি। খুঁজে পেতে চেয়েছিলাম আমার হারিয়ে যাওয়া শৈশবকে। আপনি আমার খুব খুব আপন ছিলেন তখন। আমার একমাত্র প্রিয় মানুষ, যার সাথে আমি মন খুলে কথা বলতে পারতাম, যার সাথে সময় কাটাতে আমার ভালো লাগত।
সবসময় চেয়েছি একজন বন্ধু হিসেবে আপনাকে পাশে পেতে। তখন কি ভালোবাসা আমি বুঝতাম বলেন? এইটাই যদি আপনার চোখে দুর্বলতা হয় তবে অবশ্যই আমি ফুটবল আপনার প্রতি। খুব ফুটবল। শেষের কথাগুলো বলতে বলতে কেঁপে উঠল আমার কণ্ঠস্বর। চোখ থেকে টপ টপ করে গড়িয়ে পড়ল নোনা পানি। শুভ্র এতক্ষণ চুপ করে আমার কথাগুলো শুনতেছিল। এবার গম্ভীর গলায় বলল, সরি নীরু। বুঝতে পারছি তোমার রাগ হওয়াটা স্বাভাবিক, তবে আমি যা কিছু করেছি সবকিছু তোমার খালু মানে আমার চাচ্চুর জন্য করেছি। শুভ্র কথা শুনে আমি চমকে উঠলাম। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, খালু? কিন্তু কেন? উনি কেন আপনাকে এমন করতে বলেছেন? আমার প্রশ্নের জবাবে শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলল, জোরে নিঃশ্বাস নিয়ে শান্ত স্বরে বলল, তোমার খালুর ছোট ভাই, মানে আমার ছোট্ট চাচুকে তো চিনো তাই না? সেদিন যখন আমরা ঠিক করি যে আমরা রাজশাহী দেখা করব, তখন আমি চিন্তা করলাম, যেহেতু সকালে দেখা করব সেহেতু রাতেই আমি চলে যাব রাজশাহী। তবে রাজশাহী থাকার মতো আমার কেউ নেই শুধু ছোট্ট চাচ্চু ছাড়া। তাই ছোট চাচ্চুকে ফোন করে আমি সবটা জানাই। কারণ ছোট চাচ্চু আমার বন্ধুর মতো। আমি খুব স্বাভাবিকভাবে চাচ্চুকে বিশ্বাস করে বলেছিলাম কথাগুলো। তবে কল্পনাও করিনি বিষয়টা ছোট চাচ্চু মেঝো চাচ্চুকে মানে তোমার খালুকে বলে দিবেন। আমি সেদিন রাজশাহী গিয়েছিলাম ঠিকই, তবে ওইখানে তোমার খালু এসে আমাকে আটকিয়ে দেন। কাট কাট গলায় জানিয়ে দেয়, তোমার সাথে আর কখনো যেন আমি যোগাযোগ না করি, তোমার ফোন পর্যন্ত না ধরি। কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। দুচোখ ফেটে ঝোড়ো ঝোড়ো করে পানি পড়তে লাগল। রাইয়া আমার দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। নিজের কৌতূহল সামলাতে না পেরে আমার হাত থেকে ফোনটা নিয়ে স্পিকার অন করলেন। শুনতে পেলাম শুভ্র কষ্ট জড়িত কিছু কথা। বিশ্বাস কর নীরু, আমি রাজশাহী থেকে যখন ফিরে আসি, পুরো রাস্তা আমি ছটফট করেছি। বারবার অনুভব হচ্ছিল তুমি ঠিক কতটা কষ্ট পাচ্ছ। তবে আমি নিরুপায় ছিলাম। তোমার ফোন ধরার স্পর্ধা আমার ছিল না। কারণ আমার পড়ালেখার খরচ চলে বাবা চাচ্চুর টাকায়। আমার এই খরচ দেওয়ার পিছনে মেজো চাচ্চুর অবদান সবচেয়ে বেশি। তাই চুপচাপ মুখ বুজে সহ্য করে গেছি। স্বার্থপরের মতো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমাকে ক্ষমা কর নীরু, প্লিজ। শেষের কথাগুলো বলতে বলতে শুভ্র গলাটা কেমন যেন জড়িয়ে গেল। কথা শেষ করে বড় একটা দীর্ঘশ্বাস ফেলল শুভ্রট। আমি নিশ্চুপ মাথা নিচু করে বসে আছি। মাঠের বুকের সতেজ কিছু ঘাস টেনে টেনে ছিঁড়ে ফেলছি। রাইয়া ফোন হাতে নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি ঘাসগুলো ছিঁড়তে ছিঁড়তে আনমনে নরম কণ্ঠে বললাম, তাহলে এতদিন পর কেন যোগাযোগ করতে চাইছেন? কেন এইসব বলতে এসেছেন? আমার কথা শুনে শুভ্র জোরে নিঃশ্বাস ছাড়লেন। নরম কণ্ঠে বললেন, কারণ আজ আমি বেকার নয়। কারো কাছে হাত পাততে হবে না আর। কারো জন্য নিজের অনুভূতিগুলো মাটি চাপা দিতে হবে না আর। একটা জব পেয়েছি আমি নীরু। কথাগুলো বলে শুভ্র একটু থামল। কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে লাগল, তোমার প্রতি আমি দুর্বল হয়ে পড়েছিলাম নীরু। এই 3 মাসে বহুবার তোমার কথা মনে পড়েছে। নিজেকে তৈরি করার জিদ চেপেছে। তাই ভেবেছিলাম একটা চাকরি পেয়েই তোমাকে ফোন করব। আমি নিশ্চুপ কথাগুলো শুনছিলাম। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ শুভ্র বলে উঠল, আই লাভ ইউ নীরু। আই লাভ ইউ। শুভ্র মুখে এমন কথা শুনে আমার মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়ল। বিস্ফোরিত চোখে আমি রাইয়ার দিকে তাকালাম।
রাইয়া ও ভেমরি খাওয়ার মতো আমার দিকে তাকালো। আমি ঢোক গিলে শুভ্র বলা আরো কিছু কথা শুনতে লাগলাম। জানি এই কথাটার আর কোনো মূল্য নেই, তবুও আমি বললাম, তোমাকে না বলা পর্যন্ত আমি শান্তি পেতাম না। তোমাকে হয়তো আর কখনো আমি পাব না, বা কখনোই পাওয়া সম্ভব নয়। তবুও আমি দূর থেকে তোমাকে ভালোবাসতে চাই, বন্ধু হয়ে থাকতে চাই। কথাগুলো বলতে বলতে শুভ্র গলা কেমন কেঁপে উঠল। বুঝতে পারলাম ওর ভীষণ কষ্ট হচ্ছে। এতক্ষণ নিশ্চুপ থাকলেও এবার আমি নিজেকে স্বাভাবিক করলাম। চোখ মুছে টান টান হয়ে বসে রাইয়ার হাত থেকে ফোনটা নিলাম। তারপর একদম স্বাভাবিক স্বরে বললাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার অনুভূতিগুলো বলার জন্য। তবে আজকের পর থেকে এই বাক্য আর কখনোই আমাকে বলবেন না প্লিজ। কারণ আমি বিবাহিত, আমার হাজবেন্ড আছে, এবং আমি ওকে জীবন দিয়ে ভালোবাসি। তাকে ছাড়া দ্বিতীয় কারো কথা ভাবা ও আমার জন্য পাপ। আমি সেই পাপ করতে চাই না। আপনার জন্য মনে যেই সূক্ষ্ম অনুভূতি আছে, সেগুলো সেইভাবেই থাক এবং সম্মানের সহিত থাক। আপনার উপর যেই রাগ আমার ছিল, সবটা শোনার পর আমার আর কোনো অভিযোগ নেই আপনার প্রতি। তবে আমি আপনার সাথে আমার হাজবেন্ডের অনুমতি ব্যতীত কথা বলতে পারব না। যেহেতু আপনি আপনার অনুভূতি আমার কাছে প্রকাশ করেছেন, সেহেতু সব জেনে আপনার সাথে কথা বলা আমার জন্য ঠিক নয়। এখানে সাধারণ একটা বন্ধুত্ব কন্টিনিউ করতে গেলেও শয়তান সেখানে সুযোগ নেবে। যেহেতু আমরা মানুষ, সেহেতু ভুল হতে 5 মিনিটও সময় লাগবে না। আমি নিজেকে চরিত্রহীনের কাতারে ফেলতে পারব না। আপনি প্লিজ আমাকে ক্ষমা করবেন। আমি আমার হাজবেন্ডকে বলে আমাদের মাঝে একটা সাধারণ সম্পর্ক রাখার চেষ্টা করব। কিন্তু প্লিজ 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 আর কখনো বলবেন না ভালোবাসি। কথাগুলো যত স্বাভাবিকভাবে আমি বলছিলাম তত অস্বাভাবিকভাবে আমার কষ্ট হচ্ছিল। আমার কথা শুনে শুভ্র নিশ্চুপ হয়ে রইল কিছুক্ষণ। তারপর নাক টেনে বলল, কথা দিচ্ছি, নিজে থেকে আর কখনো তোমাকে ফোন দিব না। সত্যিই আমাদের কথা বলা উচিত নয়। তুমি অনেক ভালো নিরু। শুভ্র গলা কেমন ভাঙ্গা ভাঙ্গা লাগলো শুনতে। বুঝতে পারলাম মানুষটা খুব কষ্ট হচ্ছে। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল। এই পৃথিবীতে চাইলেই সবকিছু পাওয়া যায় না, আর কে কখন ঠিক কি চায় তা বুঝেও ওঠা যায় না। আজ তুমি চাইছো তো কাল অন্য কেউ চাইছে। বাস্তবতা তোমাকে মানতেই হবে। এই জীবনে কত কি ঘটে, কত কি হয়। সেগুলো নিয়ে কেউ বাঁচে, সেগুলো পিছনে ফেলে কেউ এগিয়ে যায়। এইটাই বাস্তবতার নিয়ম। কথাগুলো ভাবতেই এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল আমার গাল বেয়ে। শুনতে পেলাম শুভ্র কাঁপা কাঁপা গলায় বলা কিছু কথা। আমাদের সম্পর্কের কি কোনো নাম নেই নিরু? আমাকে খুঁজে পেতে তুমি কত কি করেছ? তোমার কি কষ্ট হচ্ছে না? শুভ্র কথায় বুক ভারী হয়ে আসলো আমার। আচ্ছা, দুনিয়াতে এত আবেগ, এত অনুভূতি, এত মায়া, ভালোবাসা, এত পিছুটান কেন? নাকি শুধু আমারই এত পাগলামি? অন্য কারো এত কষ্ট হয় না? কথাগুলো ভাবতেই চোখ গড়িয়ে পানি গড়িয়ে পড়ল। নরম কণ্ঠে বললাম, আমাদের অনুভূতিগুলো নামহীনই থাক। হঠাৎ হঠাৎ স্মৃতিচারণ করব আমরা। আর আমি কখনো আপনাকে নিয়ে স্বপ্ন দেখিনি। আপনাকে ভালোবাসা, ঘর বাঁধা, এইসব আশাও কখনো রাখিনি। শুধু চেয়েছিলাম হারিয়ে যাওয়া ছোটবেলার খেলার সাথীকে খুঁজে পেতে। তবে আমি ভুল ছিলাম। যেটা হারিয়ে যায় সেটা কখনোই ফিরে আসে না, যদিও ফিরে আসে সেইটা আর আগের মতো থাকে না। আর আপনাকে নিয়ে কোনো আশা আমার ছিল না। আর আশা যেখানে নেই সেখানে
কিছু না পাওয়া বা হারানোর যন্ত্রণা অল্প। কথাগুলো বলে আমি থেমে গেলাম। নিজেকে কঠিন রাখতে হিমশিম খেয়ে গেলাম। তাই বহু কষ্টে স্বাভাবিক হওয়ার ভান করে বললাম, অনেক কথা হলো, ভালো থাকবেন। আমার কথা শুনে উনি কাঁপা কাঁপা গলায় বললেন, তুমিও ভালো থেকো। আমি খট করে ফোনটা কেটে দিলাম। ফোনটা থপ করে ঘাসের উপর ফেলে মুখে দুহাত দিয়ে সশব্দে ডুকরে কেঁদে উঠলাম। এতক্ষণের নিজেকে মিথ্যে শক্ত করে রাখায় কষ্টটা বুঝি বুক চিরে বেরিয়ে এল। নিজেকে হালকা করতে ইচ্ছে হল। কতক্ষণ পেরিয়ে গেল জানা নেই। চোখগুলো ওড়না দিয়ে মুছলাম। রাইয়া পানির বোতল এগিয়ে দিল। পানির বোতল নিয়ে এক ঢোক পানি খেলাম। তারপর চোখ মুখে পানি দিয়ে ব্যাগ থেকে টিস্যু বের করে মুখ মুছলাম। রাইয়া এতক্ষণ চুপ করে থাকলেও এবার মুখ ফুটে কথা বলল। অসহায় মুখ নিয়ে আমাকে জিজ্ঞেস করল, এত বছর একসাথে আছি, তোর জীবনে কোনো টানাপোড়েন দেখলাম না। আজ 3 মাস ধরে দেখছি তোর জীবনটা কেমন এলোমেলো এলোমেলো হয়ে যাচ্ছে। কি হচ্ছে কি দোস্ত তোর সাথে? রাইয়ার কথায় জোরে একটা নিঃশ্বাস ফেললাম। স্বাভাবিক চোখে রাইয়ার দিকে তাকিয়ে বললাম, জীবনটাকে গুছানোর সময় এসে গেছে রাইয়া। অতীতকে নিয়ে পড়ে থেকে যে ভুল আমি করেছি, সেই ভুল সংশোধনের সময় এসে গেছে। যেইটা চলে গেছে তাকে নিয়ে আর ভাবতে চাই না। যেইটা আমার ভবিষ্যৎ তাকে আঁকড়ে বাঁচতে চাই। জানি কষ্ট হবে, হঠাৎ হঠাৎ অতীত এসে কড়া নাড়বে। নিজেকে সামলে রেখে আমি এগিয়ে যেতে চাই। জানিস সব ঠিক হতো যদি শুভ্রকে আমি মনে না রাখতাম। আমার জীবনে সবচেয়ে বড় ভুল শুভ্রকে মস্তিষ্কে গেঁথে রাখা। তবে এইটা যে আমার এক ধরনের সাইকোলজিক্যাল সমস্যা হয়ে দাঁড়াবে বুঝিনি। তবে আমি চেষ্টা করব শুভ্র নামক মানুষটাকে সম্মানের সহিত দূরে রেখে আরাফকে নিয়ে এগিয়ে যাওয়ার। কারণ আমাকে যদি বলা হয় আমি কাকে ভালোবাসি, এক বাক্যে আমার অন্তর বলে, আমি আরাফকে ভালোবাসি। কথাগুলো বলে উঠে দাঁড়ালাম। রাইয়াকে বললাম, চল বাড়ি যাব। দুজনেই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ি এসে লম্বা একটা শাওয়ার নিলাম। মাথা যন্ত্রণায় ফেটে পড়ার উপক্রম। মস্তিষ্কের মাঝে অগণিত পোকা মনে হয় গিজগিজ করছে। শত শত অপ্রয়োজনীয় ভাবনাতে কেঁদে উঠলাম, বিড়বিড় করে বলতে লাগলাম, আমি নিষ্ঠুর নয়, আপনি নিষ্ঠুর। আপনাকে ছেড়ে আমি যে একটুও ভালো নেই, তা কি বুঝতে পারছেন না আপনি? আপনার বুকে মাথা রেখে ঘুমানোর তীব্র ইচ্ছেগুলো আমি কিভাবে মিটাব? কষ্ট পেলে কার বুকে মাথা রাখব? আপনি ফিরে আসুন প্লিজ। ভাইয়ার ঘরে বসে আছি প্রায় আধ ঘন্টা হল। ভাইয়ার সাথে জরুরি কিছু কথা বলতে এসেছিলাম। ভাইয়া গোসলে গেছে। ভেবেছিলাম ছেলে মানুষ 10 মিনিটে গোসল শেষ করে বেরিয়ে আসবে। তবে আমার ধারণাতে এক বালতি পানি ঢেলে সে আধা ঘন্টা পেরিয়ে সবে বের হল। আমাকে ঘরে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে বলল, কি খবর, কি চাই? চোখ মুখ ফুলে মার্বেল করছিস কেন? জামাই বকছে। ভাইয়ার কথায় বিরক্ত হলাম। বিরক্ত মুখে মিনমিনে গলায় বললাম, আব্বুকে বলে আমার পাসপোর্ট, ভিসা রেডি করো। আরব আমিরাত যাব আমি। আমার কথায় ভাইয়া জোরে কি বলে চিৎকার দিল। আমি রাগী মুখে ভাইয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চিপে ফিসফিস করে বললাম, চিল্লানি বন্ধ করো, আর যা বলছি তাই করো। আর আব্বুকে বলবে আরাফ চাইছে আমি ওর কাছে যাই, তাই এই ব্যবস্থা। কিন্তু আরাফ যেন একদম বিষয়টা না জানে বলে দিলাম। শেষের কথাগুলো বলতে গিয়ে শাসানো ভঙ্গিতে তর্জনী উঁচু করলাম।
ভাইয়া আমার কথা শুনে চোখ বড় বড় করে আমার পাশে বসে আমার মুখটা ওর দিকে করল। কপালে হাত রেখে বলল, ঠিক আছিস না গেছিস? এমনিতে একটুও ভালো নেই। তার উপর ভাইয়ার মজাতে রাগে ফুপিয়ে কেঁদে উঠলাম। ভাইয়া এবার চমকে গেল। হঠাৎ এভাবে কেঁদে দিব আশা করেননি মনে হয়। তাই আমার মাথাটা ওর বুকে নিয়ে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আচ্ছা যা চাইছিস তাই হবে। কিন্তু কি হয়েছে আপনি একটু বল। আমি হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে নরম গলায় আবদারের ভঙ্গিতে বললাম, হয় উনাকে আমার কাছে এনে দাও, নয়তো তার কাছে আমাকে পাঠানোর ব্যবস্থা কর। যবে থেকে উনি চলে গেছেন মানসিকভাবে ভেঙে পড়েছি আমি। উনি আমার মানসিক শান্তি। আমাকে আমার মানসিক শান্তি ফিরিয়ে দাও ভাইয়া। আজ পহেলা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন। ভার্সিটিতে যেতে হবে আজ সকাল সকাল। জলদি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হওয়ার জন্য আলমারি খুললাম। লাল সাদা রঙের সুতি শাড়ি বের করে ছুট লাগালাম আম্মুর ঘরে। দৌড়ে আম্মুর ঘরে গিয়ে দেখি আম্মু বেড গুছিয়ে রাখছে। আমি চটপট আম্মুর সামনে দাঁড়িয়ে তাড়া দিয়ে বললাম, জলদি করো আম্মু, দেরি হয়ে যাচ্ছে। আমার কথায় আম্মু কাছে এসে আমাকে শাড়ি পরিয়ে দিতে লাগলেন। সেদিনের পর থেকে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম ভার্সিটির কাজে। নিজেকে ব্যস্ত রাখতে আরও সময় দিয়েছি সবাইকে। রোজ কথা হয় রাতে উনার সাথে। ভাইয়াকে যে কথা বলেছিলাম সেইটা ঠিক কতদূর এগিয়েছে এখনো শোনা হয়নি। নিজেকে সম্পূর্ণ ব্যস্ত এবং ভালো রাখার চেষ্টা করি এখন। শুভ্র সেদিনের পর থেকে এখন পর্যন্ত কোনো ফোন বা মেসেজ করেনি। আর গতকাল মা চলে গেছেন বাড়িতে। মা আমাকে শাড়ি পরিয়ে আঁচল ঠিক করে দিতে দিতে বললেন, কিছু খেয়েছিস? আম্মুর কথায় আমি ঝটপট না সম্মতিতে মাথা নাড়ালাম। মুচকি হেসে বললাম, ভার্সিটি গিয়ে সবাই মিলে খাবো, পান্তা, ইলিশ মাছের ভাজা আর ভর্তা। কথাটা বলে আর 1 মিনিট সময় নষ্ট না করে নিজের ঘরে চলে এলাম। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ছেড়ে দিলাম। মুখে ডেইলি ক্রিম আর ফেস পাউডার লাগিয়ে চোখে মোটা করে কাজল দিলাম। শেষে ঠোঁটে লাল খয়েরি লিপস্টিক দিয়ে চুলগুলো শেষবারের মতো আঁচড়িয়ে নিলাম। তারপর ঘাড়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটি পৌঁছে প্রায় 20 মিনিট হয়ে গেছে, রাইয়া বান্দরনির কোনো খবর নেই। ফোন দিয়েছিলাম বলে রাস্তায় নাকি জ্যামে আটকে গেছে। ভার্সিটির প্রায় সব মেয়েরাই আজ শাড়ি পরেছে, আর ছেলেরা পরেছে পাগাবি। আমি ক্যাম্পাসের পলাশ ফুল গাছের নিচে বসলাম। এই দিকটা একটু ফাঁকা রয়েছে, তবে আশেপাশে যারাই রয়েছে সব কাপল। জোড়ায় জোড়ায় কি সুন্দর হাত ধরে ঘুরছেন তারা। একসাথে কত ছবি তুলছে সবাই। ওদের দেখে আফসোস হলো আমার। মনে মনে বললাম, এত সুন্দর জামাই থেকে কি লাভ যদি এভাবে সিঙ্গেল হয়ে ঘুরতে হয়। কথাগুলো মনে মনে ভাবছি আর আমার সামনে দাঁড়িয়ে 2 কপতির ছবি উঠানো দেখছি। হঠাৎ ফোন বেজে উঠল আমার। রাইয়া ফোন দিয়েছে ভেবে সামনের দিকে তাকিয়েই ফোন রিসিভ করলাম। কানে ফোন রেখে মুখটা পানসে করে বললাম, আর কত দেরি করবি? তোর ট্রাফিক জ্যাম খুলেছে নাকি জ্যামে দম বন্ধ হয়ে মরছিস? কথাগুলো বলতেই ওপাশে থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসল, হ্যালো নিরুপমা। ফোনের ওপাশ থেকে নিরুপমা ডাক শুনেই বিস্ফোরিত চোখে কান থেকে সরিয়ে ফোনটা চোখের সামনে আনলাম। বিশ্বাসই হচ্ছে না উনি ফোন দিয়েছেন। উনি চলে যাওয়ার পর থেকে কখনোই উনি দিনে ফোন দেননি আমাকে। আজই প্রথম। অবিশ্বাস্য লাগছে আমার।
তাই বিষয়টা ভেবে কানে ফোন ধরে বোকার মতো প্রশ্ন করলাম, হ্যালো, কে বলছেন? উনি আমার কথা শুনে মৃদু হাসলেন। হাসি হাসি মুখে রসিকতার স্বরে বললেন, আল আরাফ ওয়াহিদ বলছিলাম। চিনতে পেরেছেন ম্যাডাম? উনার কথায় লজ্জা পেলাম আমি। বোকার মতো কি বলে ফেলেছি উনাকে বিষয়টা ভেবে কেমন অস্বস্তি হতে লাগল। উনি আবার রসিকতা করে বললেন, দাঁড়ান আপনাকে ভিডিও কল দিচ্ছি, দেখলে হয়তো ঠিক চিনতে পারবেন। একে তো আমি ভুল করে ফেলেছি, তাতে তো উনি মজা নিতে আপনি লাগিয়ে দিয়েছেন, এখন আবার ভিডিও কল দিতে চাইছেন। এমনিতেই আমার লজ্জায় লাল নীল অবস্থা, তার উপর আবার ভিডিও কল। বিষয়টা ভাবতেই ফোন বেজে উঠল। অন্যদিকে মন থাকাতে আমি শিউরে উঠলাম। ফোন হাতে নিয়ে চুলগুলো ঠিক করে হালকা হাসি মুখে ফোন রিসিভ করলাম। আমার একটা বাজে অভ্যাস রয়েছে, সেটা হলো ভিডিও কলে কথা বলতে ভীষণ আনইজি ফিল হয়। সেটা যেই হোক না কেন, আম্মু, আব্বু, ভাইয়া বা অন্য কেউ হলেও। কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতে আমার কেমন জানি অস্বস্তি হয়। কিন্তু কি আর করার, যতই অস্বস্তি হোক না কেন, ফোন দিল কথা তো বলতেই হয় সবার সাথে, তাই কথা বলি। আমি ফোন রিসিভ করে মাথা নিচু করে বসে আছি। উনিও চুপ করে আছেন দেখে মাথা উঁচু করে চোরা চোখে তাকিয়ে দেখতে গেলাম কি করছেন উনি। দেখলাম উনি বেডের উপর আধশোয়া হয়ে বসে কফি অথবা চা খাচ্ছেন আর আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছেন। আমার উকি দিয়ে দেখাতে মুস্কি হেসে বললেন, চিনতে পেরেছেন ম্যাডাম? উনার কথায় কোনো উত্তর দিলাম না, শুধু সরু চোখে একবার তাকালাম। উনি এবার কফিতে বা চায় এক চুমুক দিয়ে স্বাভাবিক স্বরে বললেন, আমার বউটাকে তো মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, তবে এভাবে আমি ছাড়া এত সুন্দরভাবে সেজে একা একা বের হলে কেউ আমার বউটাকে ছিনতাই করবে না তো? তাহলে নির্ঘাত আমি শেষ হয়ে যাব। কিন্তু উনার কথায় মুস্কি হাসলাম আমি। একবার উনার দিকে তাকিয়ে মাথা নিচু করে শান্ত স্বরে বললাম, আজ এখন ফোন দিলেন যে? আমার কথায় উনি জোরে নিঃশ্বাস ফেললেন, বসা থেকে শুয়ে পড়লেন, তারপর স্বাভাবিক স্বরে বললেন, আজ অফিসে যাইনি তাই। উনার কথায় উনার দিকে তাকালাম, সহজভাবে প্রশ্ন করলাম, কেন? উনি এবার মুচকি হেসে কপালে উল্টোভাবে হাত ছুঁয়ে দিলেন। তারপর আফসোসের স্বরে বললেন, একটু জ্বর এসেছে আমার, কাল রাত থেকে একটু অসুস্থ আমি। কাল রাত থেকে শুধু বউ বউ পাচ্ছে আমার, তবে মন্দ ভাগ্য বউ কাছে নেই, তাই সেবা যত্নও নাই। উনার কথা শুনে খারাপ লাগলো, আবার হাসিও পেল। কারো যে বউ বউ পায় কথাটা এই প্রথম শুনলাম আমি। তাই কিছু না বুঝেই ভ্রু কুঁচকে মিনমিন করে বললাম, মানুষের আবার বউ বউ পায় কেমন করে? আমার কথা শুনে শব্দ করে হেসে উঠলেন উনি। আমি অপলক দৃষ্টিতে চেয়ে রইলাম উনার হাসির পানে। মানুষটার হাসিতে জাদু আছে মনে হয়, শুধু চেয়ে থাকতে ইচ্ছে করে। উনি হাসতে হাসতে বললেন, এইবার গেলে বুঝিয়ে দেব বউ বউ কিভাবে পায়, ঠিক আছে? তবে তোমার অবশ্য বউ বউ পাবে না, তোমার পাবে বর বর। কথাটা বলে উনি মুস্কি হাসলেন। আমি ভ্রু কুঁচকে উনার দিকে তাকালাম। উনি এইবার আমার চোখের দিকে তাকালেন। মোহময় চোখে তাকিয়ে মোহময় স্বরে বললেন, তোমাকে অনেক সুন্দর লাগছে নিরুপমা, খুব করে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে তোমাকে। তোমার দুচোখের পাতায় ঠোঁট ছুঁয়ে দেওয়ার তীব্র বাসনা হচ্ছে। তোমার চুলের মাতাল করা ঘ্রাণে মাতাল হওয়ার তীব্র বাসনা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে।
আমি মুগ্ধ হয়ে মাথা নিচু করে উনার কথা শুনছিলাম। কিন্তু মুহূর্তের মধ্যে কোথা থেকে উড়ে ছিঁড়ে রাইয়া এসে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আচমকা ওর এমন উদ্ভট আচরণে আমি হুমড়ি গিয়ে পড়ে যেতে গিয়ে বেঁচে গেলাম। শয়তানটা কি চোখ আকাশে নিয়ে চলাফেরা করে। রাগে ফুঁসতে ফুঁসতে মুখ কুঁচকে তাকালাম রাইয়ার দিকে। রাইয়া আমার মুখের দিকে তাকিয়ে মুখ কাচুমাচু করে সামনে ফোনের দিকে তাকালো। আমি যে ওর দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে আছি সেটা একদম ইগনোর করে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে 32 পার্টি বের উনাকে হাই দিল। রাইয়ার কথার বিপরীতে উনি মুচকি হেসে বললেন, কি খবর তোমার? কেমন আছো রাইয়া? উনার প্রশ্নের উত্তরে রাইয়া আমার পাশে ধপ করে বসে হাস্য উজ্জ্বল মুখে বললেন, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনের কি খবর? রাইয়ার কথায় উনি উঠে বসলেন। স্বভাবসুলভ হেসে রসিকতার স্বরে বললেন, এই একটু অসুস্থ রাইয়া, তবে তোমার পাশে যে অ্যাটম বম বসে আছে সেই খবর কি তোমার আছে? যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে কিন্তু। কথাটা বলে উনি মুচকি হাসলেন। আমি এতক্ষণ রাগী লোকে রাইয়ার দিকে তাকিয়ে থাকলেও উনার কথা শুনে একটু শান্ত হলাম। চুপচাপ বিমুখ হয়ে গাল ফুলিয়ে বসে রইলাম। উনার কথা শুনে রাইয়া ভয়ে ভয়ে আমার দিকে তাকালো। আমার থুতনি ধরে ওর দিকে করে মিনমিনে গলায় বলল, সিরিয়াসলি রেগে গেছোস? আমি কিছু বলতে যাব তার আগেই উনি ফোনের ওপাশ থেকে বলে উঠলেন, রাইয়া, তোমার উছিলায় জানতে পারলাম তোমার বান্ধবী রাগতে পারে। নয়তো বিশ্বাস কর, আমি শুধু জানতাম তোমার বান্ধবী শুধু কাঁদতে আর লজ্জা পেতে জানে। কথাটা বলে উনি হেসে দিল। এদিকে রাইয়া একদম গগন ফাটানো হাসি দিয়ে উঠল। এবার আমি রাগে দুঃখে কেঁদে দিব অবস্থা। কিন্তু উনি বলেছেন আমি শুধু কাঁদতে আর লজ্জা পেতে পারি। তাই অভিমানে নিজের কান্নাটা কোনো মতো গিলে খেয়ে উঠে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ঝট করে রাইয়া আমার হাত চেপে ধরল। আমি অনিচ্ছা সত্ত্বেও মৃদু কণ্ঠে আহহ বলে আর্তনাদ করে উঠলাম। আমার আর্তনাদে রাইয়া বিস্মিত চোখে আমার দিকে তাকাল। তারপর হাতের দিকে লক্ষ্য করে আতঙ্কে উঠল। যখন রাইয়া আচমকা আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমি হুমড়ি খেয়ে পড়ে যেতে গিয়ে পলাশ ফুলের গাছ ধরতে গিয়ে সেখানে জোরে ঘষা খেয়ে আমার হাতের চামড়া ছিলে গিয়েছে এবং দুটো কাচের চুড়ি ভেঙে গিয়ে হাত একটু কেটে গেছে। তাই এতক্ষণ রাগে তাকিয়েছিলাম শয়তানটার দিকে, তবে তাদের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তারা মজা করতে ব্যস্ত। আমার ভাবনার মাঝে ফোনের ওপাশ থেকে অস্থির কণ্ঠে উনি রাইয়াকে উদ্দেশ্য করে বললেন, রাইয়া, ফোনটা রাখো আর দ্রুত ওকে নিয়ে কাছে পিঠে কোনো মেডিসিনের দোকানে যাও। উনার কথার রাইয়া হ্যাঁ সম্মতিতে মাথা নাড়িয়ে ঝটপট ফোন কেটে দিল। আমার হাত ধরে আকুতি ভরা কণ্ঠে বলল, সো সরি নীরু, বিশ্বাস কর আমি সত্যিই বুঝি নাই তুই ব্যথা পাইছস। সো সরি। কথাটা বলে আমাকে নিয়ে হাঁটতে লাগলেন। হয়তো উনার কথা মতো আমাকে মেডিসিনের দোকানে নিয়ে যাবে। আমি চুপচাপ রাইয়ার সাথে হাঁটতে লাগলাম। বিছানায় গা এলিয়ে শুয়ে আছি। খুব ক্লান্ত লাগছে। সবে ভার্সিটি থেকে এলাম। হাতে হালকা পাতলা ব্যথা এখনো রয়েছে। মঙ্গলসূপ যাত্রাতে আমরা যাইনি। ভার্সিটিতেই বসেছিলাম। সবাই ফিরে এলে পান্তা, ইলিশ মাছ ভাজা, আলু ভর্তা খাওয়ার ধুম পড়ে যায়। তারপর ক্যাম্পাসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। অনুষ্ঠানে 2 ঘন্টা সময় দিয়ে বাসায় এসে গোসল দিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। শরীরটা খুব খারাপ লাগছে। ঘুম পাচ্ছে প্রচুর। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে তলিয়ে গেলাম ঘুমের রাজ্যে।
গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম ঠিক সন্ধ্যার পর। চোখ ঢলতে ঢলতে বেলকুনিতে এসে দাঁড়ালাম। চারিদিকে অন্ধকার হয়ে গেছে। প্রাকৃতিক আলো চলে যেতেই মানুষের তৈরি আলোতে ঝলমল করছে শহরটা। আমি বেলকুনিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে আসলাম। তেলটার চিরুনি নিয়ে আম্মুর ঘরের দিকে যেতে লাগলাম। এত ঘুমানোর পর ও মাথাটা কেমন ব্যথা ব্যথা করছে। তাই আম্মুর হাতে মাথায় তেল মালিশ করে নিতে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি আম্মু কাপড় গুছিয়ে আলমারিতে রাখছে। আমাকে ঘরে ঢুকতে দেখে রাশভারী গলায় বলল, ঘুম হয়েছে? সারাদিন বাহিরে ছিলি, কি খেয়েছিস না খেয়েছিস, এসে ধপ করে শুয়ে ঘুমিয়ে গেছিস? খাওয়া লাগবে নাকি ঘুমালেই পেট ভরবে? আম্মুর কথা শুনে খাটের উপর তেল নিয়ে বসে বললাম, মাথায় তেল দিয়ে দাও তো, তারপর খাবো। আম্মু আমার কথায় আলমারি লাগিয়ে দিয়ে কাছে এলেন। তারপর আমাকে মেঝেতে বসিয়ে মাথায় তেল দিয়ে দিতে লাগলেন। কি যে শান্তি আম্মুর হাতের ছোঁয়াতে! পরম শান্তিতে চোখ বন্ধ করে অনুভব করছিলাম। আম্মু মাথায় তেল দিয়ে চুল আঁচড়িয়ে বেনি করে দিলেন। তারপর আমাকে নরম কণ্ঠে বললেন, তুই গিয়ে টেবিলে বস, আমি খাবার গরম করে নিয়ে আসছি। কথাটা বলে আম্মু রান্না ঘরের উদ্দেশ্যে চলে গেলেন। আমিও খাবো বলে ডাইনিং রুমের দিকে এগিয়ে গেলাম। এই দিকে যে আমার বিরহে একজন ক্ষতবিক্ষত হচ্ছে। কত সহস্র ফোন করে যাচ্ছে। সেই খবর যদি আমি একটু পেতাম তাহলে ছুটে চলে যেতাম। বেলকুনির দোলনাতে এসে বসলাম। দুপুরে অনেক ঘুমিয়েছি, এখন আর ঘুম পাবে না। তাই ফোনটা হাতে নিয়ে দোলনায় এসে বসলাম। ফোন অন করে দেখতেই চক্ষু চড়ক গাছ। 96 মিস কল, 3টা মেসেজ উনি করেছেন। সকালে কথা হওয়ার পর থেকে ফোনের দিকে আর সারাদিনেও তাকানোর সময় হয়নি। আর ফোন সাইলেন্ট রাখার বাজে অভ্যাসও আমার আছে, যার জন্য আম্মু ভাইয়ার হাতে কত যে বকা খেয়েছি তার হদিস নেই। ঝটপট উনার মেসেজগুলো ওপেন করলাম। নিরুপমা, প্লিজ ফোনটা রিসিভ করো। যদি খুব বেশি আঘাত করে ফেলি, যদি খুব বেশি অভিমান হয় তোমার, আমাকে কথা শোনাও, বকা দাও, তবুও নিশ্চুপ হয়ে থেকো না প্লিজ। বুকে তীব্র যন্ত্রণা অনুভব হচ্ছে প্রিয়। আমি কল্পনাও করতে পারিনি তোমার অভিমানের দেওয়াল এতটা কঠিন। বিশ্বাস কর, যদি জানতাম তবে কখনোই তোমাকে অভিমান করার সুযোগ দিতাম না। ভেবেছিলাম ভালোবাসা, ভালো লাগা, রাগ, অভিমান এগুলো একে অন্যের পরিপূরক। তবে আমি ভুল ছিলাম। পারলে আমাকে ক্ষমা করো। আমি বুঝি খুব অযোগ্য, নিরুপমা। হয়তো আমার ভালোবাসার মাঝে কোনো কমতি ছিল। তাই তো নিজের অর্ধাঙ্গিনীর অভিমান ভাঙ্গাতে আমি খুব বাজেভাবে হেরে গেলাম। আফসোস। প্রায় 2 ঘন্টা যাবৎ উনাকে এক নাগারে ফোন দিয়ে যাচ্ছি। উনি ফোন রিসিভ করছেন না। এই দিকে চোখের পানি যেন বাঁধ ভেঙে ঝরে পড়ছে গাল বেয়ে। এতক্ষণ নীরবে অশ্রু বিসর্জন দিলেও এখন আর সহ্য করতে পারলাম না। হেঁচকি উঠিয়ে কাঁদতে লাগলাম। আমি কখনোই কারো উপর বেশিক্ষণ রেগে থাকতে পারি না। কারো উপর অভিমান বা কারো কথাতে মন খারাপ হলেও আমি সেটা ধরে রেখে মুখ ফুলিয়ে বসে থাকি না। হয়তো আমি একটু কম কথা বলি, তবে কারো উপর রাগ করে অভিমান করে সে কথা বলতে চাইলে বা ফোন দিল ফোন ধরব না। এই রকম স্বভাবের আমি কখনোই নয়। সকালের ওই ঘটনা আমি ওইখানে থেকেই শেষ করে ফেলছি। ওই ঘটনা নিয়ে আমার মনে কোনো রাগ অভিমান নেই। উনি তো আমার সাথে মজা করেছেন, তাহলে এখানে রাগ করার কি আছে?
আমি তো সারাদিন খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, ফোনের দিকে তাকানোর সময়ই পাইনি। তবে আমি কল্পনাও করিনি উনি বিষয়টা এইভাবে নিবেন। কথাগুলো ভেবে কান্নার মাত্রা যেন বেড়ে যাচ্ছে। এখন আমি কি করব? কিভাবে উনার সাথে কথা হবে? উনি তো ফোন রিসিভ করছেন না। উনি আমাকে ভুল বুঝে বসে আছেন। ভাবতেই বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা অনুভব হতে লাগল। কাছে পিঠে থাকলে ছুটে চলে যেতাম উনার কাছে। কিন্তু আমি এখন কি করব? কতক্ষণ পেরিয়ে গেল জানা নেই। অস্থিরতা যেন বহুগুণ বেড়ে চলছে মনের মাঝে। আমি এই বিষয়গুলো মোটেও নিতে পারি না। কেমন যেন অস্থির অস্থির লাগে। দম বন্ধ হয়ে আসে। আজেবাজে ১০০টা চিন্তা মাথায় বিড়বিড় করতে থাকে। মাথা যন্ত্রণায় ফেটে পড়ে। মুখের সামনের এলোমেলো চুলগুলো কানে গুজে দিলাম। চোখ মুখ ভালোভাবে মুছে গায়ে ওড়না জড়িয়ে উঠে দাঁড়ালাম। উদ্দেশ্য ভ আকার হ্রস্বই অ আকার র কাছে যাব, নয়তো দম বন্ধ হয়ে মরে যাব আমি। ঘুমাতে পারবে না সারা রাত। ঘরের বাহিরে এসে দেখলাম বাড়ি একদম নিস্তব্ধ। সবাই ঘুমিয়ে গেছে মনে হয়। ধীর পায়ে ভাইয়ার রুমের সামনে এসে দাঁড়ালাম। খুব সাবধানে দরজা খুলতে লাগলাম। আমাদের বাড়ির একটা নিয়ম আছে। নিয়মটা বাবা তৈরি করেছেন। খুব প্রয়োজন ব্যতীত ঘরের দরজায় কেউ ছিটকিনি দিতে পারবে না। দরকার পড়লে সবার ঘরে যাওয়ার আগে অনুমতি নিয়ে যেতে হবে। তবুও ছিটকিনি দেওয়া যাবে না। তাই এত রাতে ভাইয়ার ঘরে ঢুকতে কোনো সমস্যা হলো না। রুমে ঢুকে ড্রিম লাইটের আলোয় দেখলাম ভাইয়া কম্বল মুড়ি দিয়ে একদম মুখ ঢেকে শুয়ে আছে। কিন্তু কম্বলের মধ্যে থেকে গুজুর গুজুর ফসুর ফাসুর শোনা যাচ্ছে। বেচারা এত কথা বলাতে মত্ত যে কেউ রুমে এসেছে সেই খবর নেই। আমার জায়গায় যদি বাবা হতো তাহলে। কথাটা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেললাম। খাটের পাশে গিয়ে ভাইয়ার কম্বল ধরে টান দিলাম। হঠাৎ এভাবে এসে ভাইয়ার কম্বল ধরে টান দেওয়াতে ভাইয়া বড় বড় করে তাকিয়ে রইল। ড্রিম লাইটের আলোয় ওর চোখগুলো জ্বলজ্বল করে উঠল। যখন ভাইয়া দেখল এইটা আমি হাফ ছেড়ে উঠে বসল এবং ফিসফিস করে বলল, দম আটকে মরতে মরতে বেঁচে গেলাম পেতমি। এভাবে কেউ আসে, মেরে ফেলবি নাকি আমায়? ভাইয়ার কথায় কোনো প্রতিক্রিয়া না জানিয়ে ওর পাশে বসলাম। মাথাটা এলিয়ে দিলাম ভাইয়ার কাঁধে। আমার এত রাতে এমন ব্যবহার দেখে ভাইয়া ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো। তারপর ঝটপট উঠে গিয়ে ঘরের আলো জ্বালিয়ে দিল। আমি মাথা নিচু করে বসে আছি। ভাইয়া আমার সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে নরম কণ্ঠে বলল, কি হয়েছে নীরু? ভাইয়ার কথায় আমি ভাইয়ার দিকে তাকালাম, নিজেকে স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে। শান্ত কণ্ঠে বললাম, ভাইয়া সকালে উনার সাথে কথা হয়েছে। উনি তখন অসুস্থ ছিলেন। সন্ধ্যার পর থেকে অনেকবার ফোন দিচ্ছি, উনি রিসিভ করছেন না। ভাইয়াকে বুঝতে দিলাম না আমার ভুলের জন্য উনি ফোন ধরছেন না। ভাইয়া আমার কথা শুনে 1 মিনিটও না ভেবে ফোন হাতে নিলেন। হয়তো উনাকে ফোন দিলেন, কিন্তু ওপাশ থেকে এইবার ও কোনো প্রতিক্রিয়া হলো না। ভাইয়া আরও কিছুক্ষণ ট্রাই করলেন। এতক্ষণে জমে থাকা নোনা পানি টুপটাপ টুপটাপ করে গাল বেয়ে পড়তে লাগল। ভাইয়া একবার আমার দিকে তাকিয়ে জোরে একটা নিঃশ্বাস নিলেন। তারপর আবার ফোন করলেন। এইবার ফোনটা মনে হয় রিসিভ হল। ভাইয়া ফোনের ওপাশের মানুষটাকে সালাম দিলেন। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে ভাইয়ার দিকে চেয়ে রইলাম। তবে ভাইয়া যখন উনাকে খালু বলে সম্বোধন করল, তখন বিষণ্ণ মুখে মাথা নত করলাম। বুঝতে পারলাম ভাইয়া খালুকে ফোন দিয়েছে।
তাদের মধ্যে কথোপকথনের মধ্যে শুধু ভাইয়ার কথা আমি শুনতে পাচ্ছি। খালু, আরাফ ভাইয়াকে ফোনে পাওয়া যাচ্ছে না কেন? ওহ আচ্ছা, এখন কেমন আছে? ঠিক আছে খালু, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। আর খালামুনি কালকেই চলে যাচ্ছেন দুবাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন খালু। উনাদের কথার ঠিক কি মানে আমি বুঝে উঠতে পারলাম না। তবে কিছু একটা যে হয়েছে সে ব্যাপারে একদম নিশ্চিত। ভাইয়া ফোন কান থেকে নামাতেই আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে অস্থির কণ্ঠে বললাম, কি হয়েছে ভাইয়া? ভাইয়া আমার কাছে এসে বসলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, আরাফের শরীর খুব খারাপ নিরু। ওর টাইফয়েড জ্বর এসেছে। ওকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। ভাইয়ার কথায় বিস্ফোরিত চোখে ভাইয়ার দিকে তাকালাম। চোখ ফেটে অবাধ্য নোনা পানি যেন বাঁধ ভেঙে পড়তে লাগল। ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে বুকে টেনে নিলেন। চোখের পানি টুপটুপ করে ভাইয়া কোলে পড়তে লাগল। ভাইয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, খালামুনি কাল রাতের ফ্লাইটে চলে যাবেন। চিন্তা করিস না ভাইয়া, ঠিক হয়ে যাবে। ভাইয়ার কথায় ডুকরে কেঁদে উঠলাম। মাথা তুলে ভাইয়ার দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বললাম, ভাইয়া প্লিজ মাকে বল না আমাকে তার সঙ্গে নিয়ে যেতে। আমাকে প্লিজ নিয়ে যেতে বলো। কথাগুলো বলতে বলতে হেঁচকি উঠে গেল আমার। ভাইয়া চোখের পানি মুছে দিয়ে বললেন, কিভাবে তোকে পাঠাবো আপুরে? যদি সম্ভব হতো এখনই তোকে তার কাছে নিয়ে যেতাম, তবে তা যে অসম্ভব। কথাটা বলে ভাইয়া থামলেন। তারপর আবার নরম স্বরে বললেন, সেদিন তোর কথা শুনে আমি বাবাকে বলে তোর জন্য ভিসার আবেদন করছিলাম। ওরা ট্যুরিস্ট ভিসার জন্য পারমিশন দিয়েছেন। তবুও সেটা আসতে আসতে আরও 15 দিন লেগে যাবে। ভাইয়ার কথা শুনে আমি কান্না ভেজা কণ্ঠে বললাম, যেভাবেই হোক প্লিজ আমাকে উনার কাছে পাঠানোর ব্যবস্থা কর ভাইয়া, যত তাড়াতাড়ি সম্ভব আমি উনার কাছে যেতে চাই। উনি আমার উপর অভিমান করেছেন। কথাগুলো বলে ফিকরে কেঁদে উঠলাম। ভাইয়া মাথায় হাত বুলিয়ে আমাকে আশ্বাস দিলেন, খুব দ্রুত উনি আমাকে দুবাই পাঠানোর ব্যবস্থা করবেন। দরকার পড়লে ঘুষ দিবেন। তবুও আমাকে কিছু দিনের মধ্যেই উনার কাছে পাঠিয়ে দিবেন এবং আমাকে আমার ঘরে এনে শুইয়ে দিলেন। গায়ে কম্বল দিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, জলদি জলদি ঘুমিয়ে পড়। কাল সকালে ইনশাআল্লাহ ভালো খবর পাবি। আর রেডি হ, খুব তাড়াতাড়ি আরাফ ভাইয়ার কাছে যাচ্ছিস তুই। কথাগুলো বলে ঘরের লাইট অফ করে দরজা ভিড়িয়ে ভাইয়া চলে গেলেন। নিজের প্রতি এক সমপরিমাণ অভিমান নিয়ে শুয়ে রইলাম। বড্ড বেশি বোরিং স্বভাবের আমি। যেখানে সবাই সবার সাথে মিলেমিশে হেসে খেলে থাকতে পারে, সেখানে আমি চুপচাপ বসে থাকি। কোথাও গেলে সবাই কত আড্ডা, কত গান, হাসি মজার গল্প করে, সেখানে আমি মুস্কি হেসে সবার কথা চুপচাপ শুনি। খুব জোর 2-1টা গান গেয়ে শোনায়। এত বড় ভার্সিটিতে পড়ি, কত শত শত বন্ধু বান্ধব সবার। তবে আমি সবার সাথে কথা বলি, প্রয়োজনের বাহিরে খোশ গল্প করতে পারি না। শুধু রায়াই কোথায় থেকে এসে জুটেছে আমার কপালে। হয়তো আমাকে খুব বেশি স্নেহ করে ভালোবাসে পাগলিটা, নয়তো আমার মতো ইরিটেটিং মানুষকে কে এত আগলে রাখবে। এই ইন্ট্রোভার্ট সম্ভাবের জন্য কত কে আমাকে অহংকারী উপাধি দিয়েছে তার হদিস নেই। কথাগুলো ভেবে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তবে আমি মোটেও এমন ছিলাম না। আমিও আর সবার মতো দূরত্ব, উড়ন্ত, মিশুক স্বভাবের ছিলাম। জীবনের কিছু বিভস্ত অতীত আমাকে দুমড়ে মুচড়ে এমন বানিয়ে দিয়েছে, করে দিয়েছে বোরিং, নিশ্চুপ। সময়টা ছিল গ্রীষ্মকাল,
আমি তখন ক্লাস 4-এ পড়ি। আমাদের গ্রামের বাড়ি জয়পুরহাট। আমার দাদু দাদি বাবা ছোট থাকতেই মারা যায়। দাদু রাজশাহীতে দাদিকে নিয়ে থাকতেন। দাদু ব্যাংকে চাকরি করতেন রাজশাহী। সেই সুবাদে রাজশাহী এই জমি কিনেছিলেন উনি। প্রথমে উনারা ভাড়া থেকেছেন এই শহরে। বড় ফুপিকে বিয়ে দিয়ে 2 বছরের মাথায় দাদু মারা যান। তখন বাবা সবে এসএসসি দিয়েছিলেন। দাদু মারা গিয়ে 2 মাস পর দাদিও মারা যান। বাবার দেখাশোনা বড় ফুপি করেন এবং বাবা অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে দিয়ে বস্ত্রালয়ের দোকান দেন এবং ফুপি বাবাকে দেখে শুনে আম্মুর সাথে বিয়ে দেন। তবে দেশের বাড়ি জয়পুরহাট, বাবার কিছু জমি ছিল। সেই সুবাদে ওইভার গিয়েছিলাম আমরা জয়পুরহাট। শহরের প্রাণোচ্ছল দুষ্টু মেয়ে ছিলাম আমি। ঝলমলে কোমর পর্যন্ত চুল ছিল তখন আমার। দেখতে গোলুমলু মিষ্টি চেহারার বলতো লোকে। ওইখানে সবার সাথে খেলতে খেলতে আমার দূর সম্পর্কের এক কাকু আমাকে মাঠ দেখাবে বলে নিয়ে যায়। আমি খুশি হই উনার সাথে গেলেও পরে বুঝতে পারি উনি আমাকে বাজেভাবে ছুঁয়ে দিচ্ছেন। আমার কোমর জড়িয়ে আমাকে চেপে ধরে কোলে নিতে চাইছেন। আমি বিষয়টাতে খুব ভয় পাচ্ছিলাম। এক পর্যায়ে উনি আমার ফ্রক উঁচু করতে চান। আমি বাধা দিল আমাকে নিজের পুরুষাঙ্গ বের করে দেখান। আমি ভয়ে শিউরে উঠি। উনার এমন আচরণে আমি সশব্দে কেঁদে উঠি এবং দ্রুত সেই খান থেকে ছুটে পালিয়ে আসতে চাই। উনি আমাকে ধরার জন্য কিছু দূর এসে আর আসেননি। সেই দিন বাড়ি ফিরে 104 জ্বর এসেছিল আমার। ঔষধ খাওয়াতে চাইলে চিৎকার দিয়ে শুধু একটাই কথা বলেছিলাম, বাড়ি যাব, বাড়ি যাব, বাড়ি যাব। বাবা মা সেদিনই আমাকে নিয়ে বাড়ি চলে এসেছিলেন ঠিকই, তবে আমাকে স্বাভাবিক করতে পারেননি। জ্বর কমে গেলেন। টানা 2 মাস আমি কারো সাথে কথা বলিনি। আমার এমন পরিবর্তন দেখে আম্মু ভাইয়া চিন্তায় পড়ে গিয়েছিলেন। ওদের জেদের কাছে হেরে ভাইয়া আর আম্মুকে সেদিনের লোমহর্ষক ঘটনা আমি বলেছিলাম। আম্মু মনে হয় আমার কথা শুনে স্ট্রোক করবে এমন অবস্থা হয়েছিল। বাবাকে কিছুই বলা হয়নি, কারণ বাবা জানলে নির্ঘাত জানোয়ারটাকে কুচি কুচি করে ফেলতেন। সেদিনের পর থেকে বদলে গেছি আমি। নিজেকে একা, ঘরমুখো করে ফেলেছিলাম। শুধু মনে রেখেছিল জীবনের সবচেয়ে সুন্দর শৈশবের স্মৃতি, শুভ্র নামক খেলার সাথীকে। ভাবনাতে শুধু এই স্মৃতিগুলো নিয়ে ভালো থেকেছি, খুঁজে বেরিয়েছি তাকে। তবে আজ জীবনের কোনো মোড়ে এসে দাঁড়িয়ে গেলাম। যেই দেশ ছেড়ে, আম্মু, বাবা, ভাইয়াকে ছেড়ে কোথাও যাওয়ার কথা কল্পনা করলেই কলিজা ফেটে যায়। তাদের ছেড়ে এখন চলে যেতে চাইছি দুদিনের পরিচিত এক মানুষের কাছে। একেই বলে বুঝি অর্ধাঙ্গ, একেই বলে বুঝি বৈবাহিক সম্পর্কের একটা রহমত, যেইটা আল্লাহ প্রদত্ত পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক। কথাগুলো ভাবতে ভাবতে চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা পানি। চোখের পাতা ভারী ভারী অনুভব করলাম। ঘুমিয়ে পড়ার চেষ্টায় চোখ বুজে দীর্ঘশ্বাস ফেললাম। মনে মনে বললাম, খুব তাড়াতাড়ি আপনার শহরে আসছি আমি, অপেক্ষা করুন। আপনাকে অভিযোগ করার আর কোনো সুযোগ দিব না প্রিয়। অনুভব করছি কেউ আদর আদর স্বরে ডাকছে। ইচ্ছে হচ্ছে চোখ মেলেকে ডাক দিচ্ছেন সেই মানুষটাকে দেখার। তবে চোখগুলো কেমন ভারী ভারী লাগছে। ঘুমে আবার তলিয়ে যেতে চাইছি। এবার মানুষটা গালে হাত দিল। হালকাভাবে গাল ছুঁয়ে দিয়ে আবার ধীরে ধীরে ডাকতে লাগলেন। সচরাচর আমি ঘুমিয়ে থাকলে আমাকে কেউ ডাক দেয় না। আজ যেহেতু ডাক দিচ্ছেন, অবশ্যই কিছু কারণ আছে ভেবে বহু কষ্টে চোখ খুলে তাকালাম।
ঝাপসা চোখে সামনের মানুষটাকে আবছা আবছা দেখতে পেলেও বুঝতে পারলাম বাবা পাশে বসে আছেন। আমাকে হালকা তাকাতে দেখে মা বলে ডাক দিল অ্যান। আমি চোখ মেলে বাবার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলাম। গালে হাত দিয়ে বাবার দিকে পাশ ফিরে শুলাম। ছোট্ট করে জবাব দিলাম, মম। বাবা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম কণ্ঠে বললেন, একটু উঠতে হবে মা, আমাদের একটু ভিসা প্রসেসিং সেন্টারে যেতে হবে। বাবার কথায় চট করে উঠে বসলাম। মনে পড়ল কাল রাতের কথা। উনি খুব অসুস্থ ভাবতেই বুকে মোচড় দিয়ে উঠল। তাই অস্থির হয়ে বিছানা ছেড়ে নামতে নামতে বাবাকে উদ্দেশ্য করে বললাম, বাবা উনি কেমন আছেন? কিছু কি খবর পেয়েছ? বাবা আমার কথায় বসা থেকে উঠে দাঁড়ালেন। গম্ভীর গলায় বললেন, সকালে ফোন দিয়েছিলাম, এখন একটু ভালো আছে। তোর শাশুড়ি আজ রাতের ফ্লাইটে চলে যাচ্ছেন। কথাগুলো বলতে বলতে বাবা দরজার কাছে গেলেন। আমার দিকে তাকিয়ে নরম স্বরে বললেন, তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয়, একসাথে খেয়ে বেরিয়ে পড়ব। কথাগুলো বলে বাবা বেরিয়ে গেলেন। আমিও ওয়াশরুমের দিকে এগিয়ে গেলাম। প্রায় 2 ঘন্টা ধরে বসে আছি ভিসা প্রসেসিং সেন্টারের ওয়েটিং রুমে। ভাইয়া, বাবা ভেতরে কথা বলছেন। প্রথমে আমি গিয়ে প্রয়োজনীয় কাগজপত্রে সাইন করে বাহিরে এসে বসে আছি। তবে ভাইয়া আর বাবা এখনো কথা বলছেন। আমি মোবাইলে ফেসবুকে সময় কাটাচ্ছি। উনার পুরনো মেসেজগুলো পড়তে লাগলাম। উনার কথাগুলো খুবই আকর্ষণীয় এবং মনমুগ্ধকর। প্রতিটি শব্দ চয়ন মাশাআল্লাহ অসাধারণ। কিন্তু মানুষটার সাথে কতক্ষণ হচ্ছে কথা হয়নি। রাশভারী গলায় নিরুপমা ডাকটা মনে হতেই বুকটা হু হু করে উঠল। কেমন আছেন এখন উনি? উনাকে দেখার জন্য বুকে তীব্র যন্ত্রণা অনুভব হল। আমার ভাবনার মাঝে আমি দেখতে পেলাম ভাইয়া আর বাবা বেরিয়ে এলেন। ওদের দেখে আমি উঠে দাঁড়ালাম। কাঁধে ব্যাগ নিয়ে ভাইয়া বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। ভাইয়া আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলেন। স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসি মুখে বললেন, আলহামদুলিল্লাহ, সব কাজ শেষ। এখন শুধু ফ্লাইটের ডেট কনফার্ম হলেই ওকে। তারপর তুই ফুরুত। শেষের কথাটা বলতে গিয়ে ভাইয়া হাত প্লেন উড়ার ভঙ্গিতে উপরে তুললেন। ভাইয়ার কথায় খুশিতে চোখ চকচক করে উঠল আমার। তবে পাশে বাবার মুখ বিষণ্ণ দেখে মুহূর্তেই আমার মুখটাও মলিন হয়ে গেল। বাবা দীর্ঘশ্বাস ফেলে নরম কণ্ঠে বললেন, মারে একা যেতে ভয় পাবি না তো? বাবার কথায় আমি উত্তর দেওয়ার আগেই ভাইয়া দ্রুত কণ্ঠে বললেন, কি যে বল বাবা, নীরু যথেষ্ট বড় হয়ে গেছে। আর আমি তো যাবই ওর সাথে এয়ারপোর্ট অবধি। আর ওইখানে ওকে রিসিভ করার জন্য খালু বা খালামুনি তো রয়েছেই। কথাগুলো বলতে বলতে আমরা বাহিরে বেরিয়ে আসলাম। বাবা এইখান থেকে সোজা দোকানে যাবেন। তাই একটা রিকশা নিয়ে উনি দোকানে চলে গেলেন। ভাইয়া আর আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রিকশা নিয়ে রওনা দিলাম। রাস্তায় ভাইয়াকে শান্ত স্বরে বললাম, উনি কেমন আছেন ভাইয়া? কথা হয়েছে বাবার সাথে তোমার? ভাইয়া আমার দিকে এক পলক তাকিয়ে সামনে রাস্তায় দিকে তাকালেন। স্বাভাবিক স্বরে বললেন, আগের থেকে এখন একটু ভালো আছে। তবে মাঝে মাঝে জ্বরের মাত্রা বেড়ে যাচ্ছে। এখনও হাসপাতালে ভর্তি রয়েছে। হয়তো আরও কিছুদিন থাকতে হবে। চিন্তা করিস না, ইনশাআল্লাহ ভাইয়া সুস্থ হয়ে যাবে। আর তুই যাচ্ছিস যদি শুনতে পায় তাহলে তো। ভাইয়াকে কথাটা শেষ করতে না দিয়ে আমি একটু গলা উঁচু করে বলে উঠলাম, ভাইয়া প্লিজ উনাকে জানতে দিও না, প্লিজ। আমি উনাকে সারপ্রাইজ দিতে চাই। তুমি ব্যবস্থা কর,
আমার যাওয়ার বিষয়টা উনাকে যেন কেউ না বলে। ভাইয়া আমার কথায় মুস্কি হাসলেন। দুষ্টুমি ভরা কণ্ঠে বললেন, তাহলে আমি কি পাব? তোদের জন্য এত কষ্ট যে করতেছি, তোর জামাই খুশি হয়ে আমাকে কি দিবে বল? ভাইয়ার কথায় মুচকি হেসে তাকালাম ভাইয়ার দিকে, রসিকতা করে বললাম, তুমি বড় ভাই না, তোমার তো দায়িত্ব এগুলো। তবুও যখন বলছো, যাও দুবাই থেকে তোমার জন্য আতর আর তোমার গুজুর গুজুর ফসুর ফসুর এর জন্য খেজুর নিয়ে আসব। ভাইয়া আমার কথায় ভ্রু কুচকে আমার দিকে তাকালো, মাথায় ধীরে একটা গাঁটটা মেরে বলল, গোয়েন্দা হয়ে গেছিস নাকি হুম্মম? আর আমার গুজুর গুজুর ফসুর ফসুর আবার কি? তুই যে এই নাম দিয়েছিস ওর, ও যদি জানে নির্ঘাত অক্কা পাবে। ভাইয়ার কথা শুনে আমি প্রাণ খুলে হেসে উঠলাম। ঠিক জানা নেই শেষ কবে এভাবে হেসেছি, তবে কেন জানি না আজ খুব ভালো লাগছে। মন খুলে হাসতে ইচ্ছে হচ্ছে। খুশি কি শুধু ভাইয়ার কথাতে হয়েছি, নাকি উনার কাছে যেতে পারবো বলে? এই ভালো লাগা, এই খুশি খুশি ভাব, এই হাসি সব তো তাকে কাছে পাবার আনন্দে। যেই আমি কখনো একা নানু বাড়ি যাইনি, সেই আমি একা এতদূর দুবাই চলে যাব ভাবতেই গা শিউরে উঠছে। তবে ভয় নয়, তাকে কাছে পাবার আশায়। বেলকনির দোলনাতে বসে আছি। দূর আকাশের দিকে চেয়ে থাকলেও মনের মাঝে কেমন যেন উথাল পাতাল হচ্ছে। উনাকে দেখার তীব্র আকাঙ্ক্ষা হচ্ছে। কতদিন মানুষটাকে দুচোখ ভরে দেখিনি, কতদিন উনার ভালোবাসার আলিঙ্গনে আবদ্ধ হয়নি, কতদিন উনার গায়ের গন্ধ মেখে ঘুমানো হয়নি। কথাগুলো ভাবতে ভাবতে চোখ বেয়ে নোনা পানি ঝরতে লাগল। তাকে দেখার ইচ্ছে মনে রেখে ফোনে উনার ছবিগুলো দেখতে লাগলাম। হাত বুলিয়ে ছবিগুলো ছুঁয়ে দিলাম। হঠাৎ ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল অচেনা এবং অন্যরকম নম্বর। নিচে ইংলিশে লেখা রয়েছে, আরব আমিরাত। বিলম্ব না করে দ্রুত ফোনটা রিসিভ করলাম। কানে ফোন নিয়ে সালাম দিলাম, কিন্তু ওপাশ থেকে সালামের কোনো উত্তর এলো না যেটা শুনলাম। তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। অস্থির হয়ে উঠলাম ক্রমশ। চোখ থেকে ঝড়ো ঝড়ো করে গড়িয়ে পড়তে লাগল অশ্রু। কাপা কাপা গলায় আটকে যাওয়া কণ্ঠে উনার প্রতিটি কথা আমার কলিজায় গিয়ে আঘাত করছে। ইচ্ছে হচ্ছে আর একটা মুহূর্ত দেরি নয়, এখনই ছুটে চলে যাই তার কাছে। উনি অনর্গল বলে যাচ্ছেন শুধু একটাই বাক্য, নিরুপমা, ভালোবাসি তোমায়। খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তোমাকে দেখতে ইচ্ছে করছে, খুব খুব খুব। কান্না পেয়ে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা আমার। তবুও ঢোক গিলে কান্না আটকিয়ে রাখলাম। আজ চুপ করে থাকব না, আর নিজেকে নিয়ে কোনো অভিযোগ রাখব না। তাই মোহময় স্বরে ভেজা ভেজা কণ্ঠে বললাম, এত অস্থির হবেন না প্লিজ, আমি যে সহ্য করতে পারছি না। যদি ক্ষমতা থাকতো এক ছুটে আপনার কাছে চলে যেতাম। আপনাকে ছুঁয়ে দেওয়ার ইচ্ছে আমাকে ক্ষত বিক্ষত করছে। আমি নিজেকে সামলাতে পারছি না। আপনি ছাড়া আমি অসহায়। আপনি ছাড়া আমি নিঃস্ব। আপনি প্লিজ সুস্থ হয়ে উঠুন। আপনাকে ছাড়া বাঁচতে পারবো না আমি। অনেক বেশি ভালোবেসে ফেলছি আপনাকে, অনেক বেশি। কথাগুলো বলে ফুপিয়ে কেঁদে উঠলাম। আর সহ্য করতে পারছি না। উনার তীব্র জোরে জোরে নিঃশ্বাসের শব্দ পেতেই চুপ হয়ে গেলাম আমি। উনি কিছু বলছেন না দেখে আমি শান্ত স্বরে বললাম, শুনছেন? উনি জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে শুধু বললেন, হুম মম।
আমি অস্থির কণ্ঠে বললাম। খুব কষ্ট হচ্ছে কি আপনার? আমার কথাটা উনার কর্ণপাত হলো কি না জানি না। কথার মাঝে উনি কাঁপা কাঁপা গলায় ঘোর লাগা স্বরে বললেন, প্লিজ বল না ভালোবাসি। উনার এভাবে বলা যেন সহ্য হলো না আমার। বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাওয়ার অনুভূতি হলো। কান্না ভেজা কণ্ঠে এক নাগাড়ে বলতে লাগলাম, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। চলবে।